প্রয়োজনের কারণেই এত মিনিমালিস্টিক লাইফের মধ্যে দিয়ে গেছি, ফলত এক্সপেকটেশনও বোধহয় কম ছিল। তাও বলেছিল যে ইতনা হাইট তো আপকা জ্যাদা নেই है तो অ্যাক্টিং আপ कर लोगे। যে লাইন আপে হাঁটতে হবে বা যে লাইন আপে যেতে হবে সেইখানটায় মোটামুটি একটু লাইভ থাকার চেষ্টা করলে দেখছি বাকিটা বেরিয়ে যায়। নাটকটা করতে ভালো লাগছে, কিন্তু নাটক পয়সা কড়ি তো নেই, তো চাকরি করব আর নাটক করবে, এইটায় ডিরেক্ট যদি কোনো মডেল সামনে হয় সেটা বাদল সরকারের মডেলটা দেখেছিলাম। আরে আমাকে আপনারা অকারণে বকছেন, বলছেন যে একাডেমি অফ ফাইন আর্টস এর রাউন্ড টেবিল হয়েছে যেটা, তাতে আপনারা সবাই কমেন্ট বক্সে লিখছেন আসল লোককে আপনারা ডাকছেন না। আপনারা বলছেন সে কালো বলে তাকে ডাকিনি, আপনারা বলছেন সে গ্ল্যামারাস বলে ডাকিনি, আপনারা চুল কম বলে ডাকিনি। একের পর এক বদনাম দিয়ে যাচ্ছেন। এইদিকে আমি কাউকে বোঝাতে পারছি না, ওই একাডেমি অফ ফাইন আর্টস এর গোল টেবিলে যারা যারা বসেছিল সবাইকে যোগফল করলে যে বন্ধুত্ব হয়, আমি একাই ভদ্রলোকের সাথে সেই বন্ধুত্ব আছে, তাকেই আমি ডাকতে চেয়েছিলাম, কিন্তু সে ব্যস্ত মানুষ, তার শুটিং আছে, আমি কি করব। আপনাদের সবার প্রিয় এই মুহূর্তের সব থেকে আলোচিত অভিনেতা অমিত সাহা আজকে সহজ কথা আমাদের এখানে এসেছে। সত্যি কথা বলছি, এসেছে খুব ফর্মাল একটা ইন্ট্রোডাকশন দিলাম বটে, কিন্তু এই যে ঘরটা দেখছেন এটা তো সব সময় শুটিং এর ঘর থাকে না, এটা অন্য অনেক কিছুর ঘর হয়। এই ঘরের প্রথমবার সে আসেনি, এই ঘরে সে রাত কাটিয়েছে, এই ঘরে সে আমরা সবাই ঝাপসা হয়েছি। তো সত্যিকারের বন্ধু যদি কেউ বলে, এবং সত্যিকারের আমার পরম শ্রদ্ধার অভিনেতা অমিত দা। এবারে কি বলবো, কি বলবে? আরে তুমি তো বলার লোক নাও, তুমি তো ফার্স্টেই বলেছিলে আমি কি বলবো। তোমার ওই নর্থ কলকাতার ছোটবেলাটা নিয়ে বলো। নর্থ কলকাতার ছোটবেলা, আমাদের নর্থ কলকাতার ছোটবেলাটা এখন মনে পড়লে খুব মজার মনে হয়, ছোটবেলাটা আর মনে হতো না। কারোরই মনে হয় স্কুল থেকে আমাদের ছোটবেলাটা এই ধরো আমাদের ওই এরিয়াটা ফ্যাক্টরি বেল্ট এরিয়া, প্রচুর ফ্যাক্টরি ছিল, টাটা অয়েল মিল থেকে শুরু করে জুট মিল, দুটো দুটো জুট মিল, গোবিন্দ সিড, ওরিয়েন ফ্যান থেকে শুরু করে, এগুলো তো বড় বড় কোম্পানি সব, আর ছোটখাটো অনেক কোম্পানিও ছিল। ফলত আমাদের ওইখানটায় না মানে বিভিন্ন ধরনের লোক ছিল, ধরো সাউথ ইন্ডিয়ান, ওই পাড়ার অবাঙালি, হ্যাঁ অবাঙালি লোকজন ছিল, বিহারি বন্ধু বান্ধব তো ছিলই, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসও নানা রকমের, বিভিন্ন রকমের। মূলত আমাদের ওই পাড়াটাতে ছোটবেলায় দুজন সরকারি চাকরি ছিল, আর সবাই মোটামুটি প্রাইভেট, ধরো বেঙ্গল কেমিক্যালে চাকরি করে, আমার বাবাই জুট মিলে চাকরি করে, টাটা অয়েল মিলে আমার বন্ধুর বাবারা চাকরি করে, ওই একটা ছিল। আর ছোটবেলাটা এর তার বাড়িতে যখন খুশি ঢুকে পড়া যেত, আর পাশের বাড়ির দিদির বিয়ে মানে ওখানে আমার 7 দিনের ঘেরা পুরো একদম বসে, এইটা হচ্ছে ছোটবেলা আর কি। না কিন্তু ইরান ইরাকের যুদ্ধ হচ্ছে, তখন খবরের কাগজ আমাদের পাড়ার মামা ওইখানটা বসে খবরের কাগজ জুড়ে পড়ছে, আমরা খবরের কাগজ শুনে ওই শুনছি আর কি, যে যুদ্ধ হচ্ছে এই এবং তাতে কি করা উচিত কি উনি বলছেন, হ্যাঁ উনি ওইসব বলছেন, শুনছেন, সাদ্দামের একটু করা উচিত, হ্যাঁ এটাও হচ্ছে আর কি, সকালবেলাটা থেকেই শুরু হয়ে যেত আর কি আমাদের। না কিন্তু তুমি একটা মজার কথা বললে, যেখান থেকে একটা প্রশ্ন আসছে, তুমি যেখানে যে সময়টা বড় হয়েছো, ধরো লেট 80s আর্লি 90s এ যখন তুমি বড় হচ্ছ, সেখানে এই তোমার যে ইন্ডাস্ট্রিয়াল বেল্টের পাড়াটা একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে অনেকগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখেছি আমি। সেই তোমার পাড়ায় সেটার এফেক্ট হয়েছিল, মানে আস্তে আস্তে যারা ভেটকি মাছ কিনতো তাদের মাছ কেনার ফ্যামিলিতেই এফেক্ট হয়েছিল, আমার ফ্যামিলিতে এফেক্ট হয়েছিল। কাকুরও গেছিল? হ্যাঁ, বাবা তো জুট মিলে ছিল, এবং জুট মিলে ওই সময়টা ইনভেস্ট করছিল হচ্ছে যে, আমি তো অতটা বুঝতে পারবো, তখন বাবাদের কাছে শুনতাম যে প্রপার ইনভেস্টার নেই, ফোড়ে ফোড়ে যাদের টাকার দরকার তারা পাট শিল্পে আসছে, তো মাঝে মধ্যেই বন্ধ হয়ে যেত, আমাদের ইন্ডাস্ট্রিরও একটা হয়ে যাচ্ছে, মাঝে মধ্যেই বন্ধ হয়ে যেত। তো আমাদের প্যারালাল স্কিম ছিল, আর বাবার একটা চায়ের দোকান ছিল, প্যারালাল স্কিম আর কি। তো সেইখানে দোকানদারি, সেইখানে প্রচুর লোকজনের যাতায়াত, সেইখানে থেকে যাওয়া লোকজন দেখা, এইসব আর কি। যে আর আমার যেরকম ওই শুক্তরা বাজার যেটা ছিল, আমাদের শুক্তরা বাজারটা তো ছিল মূলত ওই এরিয়ার লোকজনদের কেনাকাটার জায়গা। সপ্তাহে 2 দিন করে হাট বসতো, বুধবার আর শনিবার বোধহয়। এখন বুধবার দিন হাট বসে, এখনো হাট বসে, হাটটা ছোট হয়ে গেছে, আর বাজারও অনেক ছোট হয়ে গেছে। আমার মেশোর নিজের 3টে দোকান ছিল বাজারে, সেখান থেকে একটা দোকান ছিল, মানে কসমেটিকের দোকান, তারপরে তোমার জামা কাপড়ের দোকান, আর একটা ছিল বাসন কোসনার দোকান। কসমেটিক দোকান এসে থেকে, মানে এইটা শুধু ওই এরিয়া না, সবাই এই কেসটা খেয়েছে আর কি।
কারখানা ফারখানাগুলো বন্ধ হয়ে যাওয়াতে। তোমাদের উপর কি ডিরেক্ট এফেক্ট হতো? আমাদের ডিরেক্ট রেগুলার স্যালারি কমে যাওয়া, তারপরে আমাদের ছোটবেলায় পাড়াতুতো ভাবে পাড়াতুতো ভাবে খুব এফেক্ট বুঝতে পারেনি, আর বাড়িতেও যে খুব এফেক্ট বুঝতে পেরেছি এমনটা নয়। তো ওটা বাবা মারাই সামলাতো, বড় হওয়ার পর, হ্যাঁ বড় হওয়ার পরই বুঝতে পেরেছি আর কি। কিন্তু তোমার তো তখন দূর দূরান্তে অভিনয় বা কিছু না না, তখন তখন পাড়ার মধ্যেই অভিনয় চলছে। কি করবে কিছু ভাবোনি? না না, ওসব কিছু ভাবিনি। আমি জানি চাকরি বাকরি করবো। পিএসসি পরীক্ষা দিয়েছি, হলো না? হ্যাঁ পিএসসি পরীক্ষা দিয়েছি, মাধ্যমিকের পরে সবাই পিএসসি পরীক্ষা দিচ্ছে, শর্ট হ্যান্ড স্টেনো শিখছে, এর তার বাড়ি গিয়ে শর্ট হ্যান্ড স্টেনো শিখছি, স্পোকেন ইংলিশ শিখছি। এগুলো সব 3 মাস, কোনটা 2 মাস, কোনটা 6 মাস পর বন্ধ হয়ে গেছে, ইন্টারেস্ট পাচ্ছি না। মেকআপটায় কবে ঢুকলে? মেকআপটায় ঢুকলাম, চাকরি মেকআপটায় ঢুকলাম ধরো 96 97। চাকরি করেছো কোনো? হ্যাঁ হ্যাঁ। কি করেছো? আকাশ বাংলায় চাকরি করেছি। ও 2002 থেকে 2008 ফাট, হ্যাঁ 7 বছর মতো চাকরি করেছি। মানে কি ল্যান্সডাউনের অফিসে? না, আমি ছিলাম হচ্ছে তোমার প্রথমে এসডি বিল্ডিং নিউজে, নিউজের মেকআপ করতাম। এবারে ওই নাটক করতাম তখন, আমাদের পাড়ারই এইসব ট্যাবলো ফ্যাবলো সাজাতাম। তারপর আমি ওই বিয়ে টিয়ে হলে এদের তাদের সাজানো, বাচ্চাদের সাজানো, বিবেকানন্দ আমি ছোটবেলা থেকেই করতাম। ব্রাইডাল পারতে না? না, ব্রাইডাল পারতাম না। তো ওইটা করতে করতেই তারপর এক বন্ধু চাকরি পেলো। তো যা হয়, বন্ধু চাকরি পেয়ে গেছে, মানে তাহলে 2, 3, 4, 5টা বসে আছে, এদিক ওদিক করছে, এইগুলোকে ঢোকাতে হবে। তার মধ্যে আমি একটা পড়ে গেলাম, আমি ঢুকে গেলাম। আবার আমার তরফ আরেকজন, মানে যেগুলো বন্ধুরা করে আর কি, চলো জমা হোক, মাসিক মাইনে আসবে, সেই জমা। আর থিয়েটার করার সুবিধাটা করে দিয়েছিল, তাহলে তুই ঢোক না, আমি দেখে নিচ্ছি বলে এদিক ওদিক। চুলকুনি বলতে অভিনয়ের চুলকুনিটা? অভিনয় চুলকুনিটাও মানে ওরম বুঝতে পারেনি আলাদা করে। মানে ধরো অভিনয় করতে গেছি, ডেকে ডুকে নিয়ে গেছে, এবার ধরো পার্ট কারো ভালো লাগলো, সেই যে বাইরে থেকে একটা আসার লোভ হিট করেছে। চুলকুনিটা এখন একটু হয় মাঝে মধ্যে, মানে তাও যে খুব রেগুলার হয়, যে ঠিক করে করতে না পারলে একটু চুলকায়, বা একটু এইটা করলে কেমন হয়, এটা করলে কেমন হয়, এইগুলো ইদানিং মানে ধরো হয়েছে আর কি। না, অনেক সময় আমাদের ক্ষেত্রে যেটা হয়, ছোটবেলায় আমি শাহরুখ খানের মতো হব, হ্যাঁ, কিন্তু তোমার তো মনে হয় না কোনোদিন শাহরুখ খান হবার কথা মনে হয়েছে, বা কোনোদিনই হিরো হওয়ার কথা মনে হয়েছে? না, মনে হয়নি, কিন্তু শাহরুখ খানের ডুপ্লিকেট ছবির একটি দৃশ্য আমার মনে আছে। ডুপ্লিকেট, হ্যাঁ, মানে আমার ভালো লাগে শাহরুখ খানকে। না মানে আমি বলছি হিরো হওয়ার কথা মনে হয়নি, কিন্তু শাহরুখ খান বলছি না, ওর মায়ের সাথে কথা বলছে একটা দৃশ্যে, ওদের 2 ভাই, সেখানে বেবে বেবে বলে বলছে মাকে, আমি ওই রকম শাহরুখ খানকে আমি দেখিনি কখনো। হ্যাঁ হ্যাঁ, কথা বলতে বলতে মনে হচ্ছে সত্যি, মনে হচ্ছে তো বাচ্চা নয়, কিন্তু ওকে মনে হচ্ছে বাচ্চা। না, কিন্তু তোমার বিদূষকের আগে কোনো নাটক করেছো? মানে হ্যাঁ, বিদূষকের আগে নাটক, সিরিয়াস নাটক। হ্যাঁ, বিদূষকের আগে ধরো আমি নাটক শুরু করেছি 97 ফেবেন। আমাদের নাটুকে বলে একটি দল ছিল আমাদের ওখানটায়, তখনও রাজাদা ছিলেন। হ্যাঁ, সেখানেও রাজাদা ছিল। তো প্রথমবার নাটক করতে যাওয়া হচ্ছে, ওইটা মনে নেই আমার সালটা, সেটা হচ্ছে যখন ওই এবিসিএল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা করলাম না, ইভেন্ট 98 সালে। ওই তখন ওই হয়েছিল তোমার দূরদর্শন কেন্দ্রের ওখানে ঘেরাও ফেরা হয়েছিল। হ্যাঁ, কেন বিকিনি পরবে, হ্যাঁ, এইসব করে এসব ঘেরাও ফেরা রাস্তায় শো অফ হচ্ছে। আমরা তখন কলেজে পড়ি, গ্রাজুয়েশন করছি, দাদাদের সাথে গেলাম, দেখি দাদা ভাড়া শুয়ে পড়ছে, আমরাও শুয়ে পড়লাম, তখন নাটকগুলো ওরা করলো, ওই নাটক আর কি। স্ট্রিট থিয়েটার, মূলত স্ট্রিট থিয়েটার, যে তখন বিষয় ছিল নাটক শিল্প টিল্প কি হেন বুঝতে পারো, কিন্তু একটা ইস্যু হয়েছে, একটা ঘটনা ঘটেছে, একটা নাটক করে কিছু বলা দরকার, নাটক করলে সুবিধা হয়। আচ্ছা অমিত, স্ট্রিট থিয়েটারের প্রসিনিয়াম থিয়েটারের অ্যাক্টিং প্যাটার্ন তো আলাদা। হ্যাঁ, ওই স্পেস বদলে গেলে তোমার তো আর কিছু করার নেই। এবারে এটা কি তুমি স্পেসে যাও তারপর তোমার ইন্দ্রিয় বলে, নাকি এটা তোমার এখন চলে এসেছে যে আমি প্রসিনিয়ামের জন্য এতটা প্রজেকশন দেব, এরকম অ্যাক্টিং করব? সেটা এখন খানিকটা আন্দাজ করতে পারি। আগে ধরো না, আগে মোটিভটাই মেন ছিল, যে আচ্ছা এইটা এই কন্টেস্ট বিরোধী নাটক, তাহলে কত স্ট্রংলি তুই বিরোধিতা করতে পারো, সে অভিনয় দিয়ে, কেঁদে, হেসে, লাফ দিয়েছে ভাবে বলো। এবার এইটা ধীরে ধীরে আস্তে আস্তে ধরো অনেকদিন হয়ে গেছে, একটু শেয়ানা হয়েছি, পাকা হয়েছি, সেই জায়গা থেকে মনে হয় যে আচ্ছা এইটা স্পেস, এই মোটামুটি লোকজন, এই না তুললে হবে না, বা এইখানটা এইটা করো, এইটা আস্তে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি হয়েছে। তোমার নাটক করাটা কি হাতুড়ে টাইপের, নাকি তুমি একটু বাদল সরকার টরকার পড়ি বা একটু এই করি? না না, হাতুড়ে টাইপের ইভেন্ট। ধরো সরস্বতী পুজো করতাম ছোটবেলায়, চাঁদা ফাদা তুলে, সেইখান থেকে অনেকগুলো বন্ধুদের ইভেন্ট,
তারপরে কলেজে পড়ার সময় মনে হলো যে জীবনের একটা লক্ষ্য থাকা খুব জরুরি। আরে বাবা, তো এইটা করতে গিয়ে তখন একটু সিরিয়াস হয়ে গেছিলাম। সিরিয়াস হয়ে গিয়ে তখন যে কিছু একটা বলতে হবে, থিয়েটার মানে আমাকে দারুণ কিছু একটা করতে হবে। তো সেটা এখনো আছে, দারুণ কিছু করার, কিন্তু তার সাথে যেটা জুড়ে গেছে যে ওই দারুণ কিছু করার চেয়ে খুবই মানে জরুরি হয়ে পড়েছে যে আমাদের তো 25 বছর হয়ে গেছে দলে। এবার 25 বছরের যে কমিউনিটি তৈরি হয়ে গেছে, যে সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেইটা কোথাও খুব জরুরি হয়ে গেছে। প্যারালাল আর্ট প্র্যাকটিস, যদি আর্ট প্র্যাকটিস করে থাকি তাহলে তার প্যারালাল এটা খুব, কমিউনিটিটা খুব জরুরি হয়ে গেছে, নাহলে মুশকিল আছে ফক্সিয়ে নেওয়া বন্ধু বান্ধব হ্যান এই যে ত্যান। কি একটা দারুণ কথা বললে, কারণ আজকে যখন আমি আমার শৈশবটার দিকে ফিরে তাকাই অমিত দা, আমাদের দল যে খুব ভালো নাটক করতো তা নয়, অর্ধেকে পার্ট ভুলে যেত স্টেজে উঠে, কিন্তু ওই যে বাবা মার সাথে কলসয়ে বেরিয়ে যাওয়া বা কম্পিটিশনে বেরিয়ে যাওয়া, বা আজকে বৃষ্টি পড়েছে কোনো একটা কাকু আর ফিরতে পারবে না, সে থেকে যাবে, হ্যাঁ, সে রয়ে গেল। এই বড় হওয়াটা যে কি সমৃদ্ধ করে, এটা তোমার মনে হয় না তোমার ছেলে মেয়েকেও একটু হ্যাঁ, সে তো সন্তান এটা সন্ততি? ছোটবেলাও তো আমরা দেখেছি। ধরো এরকম ওই কিছু অড ভিখিরি আসতে দেখেছি। এই ধরো তখন শীতের বেলা, আলো ফালো মনে নেই এখন, কিন্তু কিছু কিছু ঘটনা না সত্যি হয়েও সারিয়ালের মতো দেখায়, মানে যেহেতু মনে থাকে না, যেমন- আউট অফ ফোকাসে চলে যায়। ধরো এরকম হয়েছে যে 4:30 সময় একজন বয়স্ক মহিলা এলো, হাতে একটা তরমুজ নিয়ে ভিক্ষা করতে। সে দেখি তাকে একটু খেতে দেওয়া হলো, আমাদের পাড়া থেকে, আমার বাড়ি থেকে দিল বা যার বাড়ি থেকে দিল, তরমুজটা কেটে দেওয়া হলো, এক জায়গায় তরমুজটা খেলো। যে এইটা এখন খুবই মিসিং আর কি। সে তো দিয়ে দিত, খেতে টেতে দিয়ে দিত, লোক আসতো ফাসতো, বা আমাদের বাড়িতে আত্মীয় স্বজনদের আনাগোনা খুবই ছিল আর কি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন। আমাদের কম হতো, আমাদের ছোট দুটো ঘরের সংসার ছিল, কিন্তু যাদের বাড়িগুলো জায়গা ছিল তো মাত করে রেখে দিয়েছে পুরো। আর বাড়িতে কেউ ভাবতেও না যে ওর বাড়িতে চলে গেছে, সকালে ব্রেকফাস্ট হয়ে কিছু একটা করে চলে আসবে। আমরা কে যে কোথায় খেতাম অনেক সময় টের পাওয়া যেত না। না না, এবার তোমার অক্সিজেন সিলিন্ডার নিয়ে একটু কথা, সেটা হচ্ছে তোমার বিদূষক নাট্য গোষ্ঠী। অমিত সাহা কখনো 1 কোটি টাকার ছবি করছে, কখনো ছোট ছবি করছে, কিন্তু যেটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে সেটা বিদূষক। হ্যাঁ, তুমি বিদূষক নিয়ে বলো। আর যখন বন্ধু বান্ধবদের কথা উঠলো, রাজাদার কথা একটু আমি জানতে চাই। হ্যাঁ, রাজাদা তোমার মনে হয় খুবই কাছের বন্ধু, যিনি বিদূষকের প্রতিষ্ঠাতাও। হ্যাঁ, হ্যাঁ। এবং রাজা ঠিক প্রতিষ্ঠাতা নয়, রাজা। একটু বলো আমার। হ্যাঁ, রাজা আমরা আমরা ওই 96, আমরা ওই 95 নাটকের দল টল করছি, 96 97 পাড়ার দলে। তারপরে কি হলো, আমরা নাটক করতে করতে আমাদের আমাদের যে বন্ধু, আমাদের দলের ডিরেক্টর অরূপ খাঁড়া, ও একটি নাটক লিখলো। সেই নাটকটা চা বাগানের শ্রমিকদের, তখন খুব চা বাগান নিয়ে খুব ইয়ে হচ্ছে, তো আমরা তখন ইয়াং একদম, চা বাগানের শ্রমিকদের হাজার ভূতের হাজার কথা লিখলো। তো সেই নাটকের টেক্সটটা আমরা যে দলে কাজ করতাম সেই দলেই করতে চেয়েছিলাম, কিন্তু সিনিয়ররা বললো এরকম খুবই ডিরেক্ট একটা এই সময় এই নাটকটা করা। আর তখন ওই যে ডিরেক্ট, তাহলে এটাই করতে হবে, বুঝতে পেরেছে মানে। এবার নাটকটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে ঠিক করে বলতে পারছি কিনা, ইনফরমেশন যাচ্ছে কিনা, সেগুলো যতটা পারা যায় করছি। ওই যে প্রথমে একটা বিরোধিতা তৈরি হলো, তখন আমরা এই জায়গাটা খুব রেগেও গিয়েছিলাম, এবং সেই সব সিনিয়রদের সাথে দুর্ব্যবহার অবধি করেছে। তারাও করেছে, তারা একটু বাড়িতে গিয়ে বলেছে যে এই সব করছে এরা, কখন কি কোথা কি ঝঞ্ঝাটে পড়বে, তারা সিনিয়রিটির জায়গা থেকে দেখেছে। আর আমরা যেহেতু জুনিয়র ছিলাম, আমরা বিষয়টাকে ঠিক আছে আমরাই করবো বলে ওই প্রথম দল ছাড়া, না মানে অন্য রকম নাটক করবো বলে, মানে কোনো পার্সোনাল রিলেশনশিপের জন্য দল ছাড়া হয়নি। তো হলো, কিন্তু ফাইনালি নাটকের লোকগুলোই আছে। এ ধরো এটা 2025 2015 থেকে আমরা ওই দল তৈরি, দল রয়েছে 25। আর পুরনো যে মেম্বারগুলো ছিল তার মধ্যে একজন পুলকদা আমার খুব ভালো বন্ধু ছিল আর কি, মানে প্রচুর বইপত্র পড়তে দিত, মাঝে মধ্যে ওরকম সিনিয়র লোকের প্রেমের কথা জিজ্ঞেস করতো, ফলে সে পুলকদা মারা গেল ক্যান্সারে। সেইটার একটা ইয়ে হলো। তারপর আবার পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ হলো, এবং আমাদের বিদূষকের সঙ্গে সিনিয়র দাদাগুলো যাদের সমস্তটাই সব পেকে টেকে তারা আছে, আবার ব্যাক হলো এটা। এইটা চলছিল বলেই বোধহয়। আর রাজার আগমনটা হচ্ছে যে রাজা পলিটিক্স করতে, আগমন শুধু বলবে না, তার বহির্গমনটাও হ্যাঁ, বহির্গমন আর কি। রাজা রাজনীতি করতো আর কি, তো আমরা থিয়েটার করতাম, সেই সূত্রে আমরা এক সেম কলেজে পড়তাম বলে আলাপ হলো। তো রাজার তো রাজনীতি করতো এবং রাজনীতির উদ্দেশ্য নিয়ে এসেছিল। তো ও
তার অনেক লোকই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমাদের সঙ্গে ছিল, আমরা একসাথেই ছিলাম, কিন্তু ও ছিল একটু অন্যরকম আর কি। ওর কথা বলার মধ্যে কোনো রকম কখনো পাইনি যে ভণ্ডামি। এটা শিখতে হবে, এটা করতে হবে বা এরকম। ও খুবই মানে আমাদের থেকে বড় ছিল, আমাদের থেকে 4 বছরের বড়। তো আমাদের খুবই আমরা পুরো ব্যাচটাকে নাম ধরেই ডাকতাম। প্রথম দিন এসেই বলছিল তো দাফা বলিস না। তো এইভাবে সম্পর্ক তৈরি হয়। তারপরে রায়ের কথাটা বলা খুব মানে যে মানে এত অঙ্গাঙ্গি ভাবে মানে বেছে বেছে তুলে বলা একটু মুশকিল আর কি। রাজা খুবই জড়িয়ে ছিল আর কি। মানে যখন রাজাদার অসুস্থতা হয়, আমি যদি ভুল না করি, সেই সময় ওই শুটিং এর সময় আমরা একসাথে শুট করছি রাজলক্ষ্মী শ্রীকান্ত, সেই সময় হার্ট অ্যাটাক হওয়ার আগে সে বেসিক্যালি গেছে তোমার স্ত্রী মানে বৌদিকে নিয়ে আমার বাড়ি ক্রাইসিস মেটাতেই গেছে। হ্যাঁ, বৌদির হাত ফাত কিছু একটা কেটেছে, ভাইয়ের ছেলের হাত ওই সাইকেলের চেনে ঢুকে গেছিল, আর আমি বেরিয়ে গেছি, ট্রেনে উঠে গেছি। ওকে বললাম তুই দেখ, গিয়ে ওইখানে গিয়েই করলো। তার ফুলুই ওকে ধরে আবার নার্সিং নিয়ে গেল। তার বন্ধু আমাদের খবর দেওয়া হলো। ও একটা বড় চ্যাপ্টার মানে হুট করে দেখতে শেখানোর একটা চ্যাপ্টার, এটা সুবিধা। আর এমনি ওর চেহারাটা ছিল খুবই হুব্বা টাইপ, ভয়েস খুব ভালো ছিল, ভয়েস ওভার করতে, আর অনেক প্রচুর গুণী ছিল। কিন্তু এই যে রিসিভিং, যে ঠিক আছে, এই রিসিভিংটা যে আপনাদের অনেকগুলো রিসিভিং অ্যাপারেটাস আছে বোধ হয়, মানে সেইটার সেন্সটা ওর সঙ্গে থাকতে থাকতেই গ্রো করে, এবং একই সাথে হুব্বা, মানে আমি এইটা খুব কম রেয়ার দেখেছি। অদ্ভুত। হ্যাঁ, যতগুলি হুব্বাগিরি করেছি, ধরো ও আমাদেরকে লিড করতো হুব্বাগিরিতে, তারপর আমরা কখনো লিড করতাম, এই সব করতো আর। কিন্তু একই সাথে আবার যে এই যে সহ্য ক্ষমতা যেটা বলে, সেটা আমার এই দুটো জিনিস একসাথে আমি খুবই কম দেখেছি। আমি কখনো এটা অভিজ্ঞতা করিনি, হয়তো চাইও না অভিজ্ঞতা করতে। ধরো ভাইপোর আঙুল চেনে ঢুকে গেছে বলে যে বন্ধু হসপিটালে নিয়ে যাচ্ছে, এরকম বন্ধু তো আমারও আছে। হ্যাঁ, সে চলে গেলে অ্যাকচুয়ালি কি হয়, কেমন লাগে, মানে ফাঁকাটা কিরকম হয়ে যায়? আমি চাই আমার জীবনে আমার বন্ধুরা এখনো আছে ফরচুনেটলি। কি হয় গো অমিতদা, যে তোমার অক্সিজেনের মতো ছিল, রোদ্দুরের মতো ছিল? হ্যাঁ, সেটা চলে গেলে এবার কি কি বলি, এটা দিয়ে এটা বলা খুব মুশকিল আসলে। শূন্যতা তো একটা থাকে, এবার ওই শূন্যতাটা থেকেই যায় বোধ হয়। মানে এটাও খুবই মানে আমি এক্স্যাক্টলি কি বলতে চাইছি বুঝতেও পারছি না। মানে এগুলো খুবই শোনা কথা বলছি, শূন্যতাটা থাকে, সেটা মনে পড়া রয়েছে, মাঝে মধ্যে মনে পড়ে বললে যে খুব বিহলই এমনটা নয়, তাই তখন আসে মানে এভরিডে লাইফের মধ্যেই আছে, কিন্তু নেই সেটা তো জানি আর কি। আর এখন যখন তোমরা বাৎসরিকভাবে বিদূষকের রাজাটাকে সেলিব্রেট করো, সেদিনটা কি করো? সেই দিনটায় এমনি আমি তো ওটা বুঝতে পারি না। তো আমি লাস্ট বার করেছিলাম যে আমি খুব আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ পারিও না, কিন্তু ধরো যখন নাটক করি তখন আমি কি পারি না সেটা নিয়ে আর আমার বদার করি না, ভালো লেগে গেলে। তো লাস্ট বারে আমি আমাদের সমস্ত বন্ধুরা যারা নেই আমাদের সঙ্গে, মানে বন্ধু আমার থেকে সিনিয়র তারা অনেকেই, সমস্ত বন্ধুদের নিয়ে একটা থার্মোকলের মধ্যে লাল হলুদ রং দিয়ে সবার নাম লিখে আমি একটা জিনিস বানিয়েছিলাম। মানে এইগুলো করি, এইগুলোর মানে সেটা দল থেকে রাখাও হয়, তার আর্ট ভ্যালু নেই, ওটা বানানো হয়েছে, যে যার মতো দিয়েছে ওখানে দাও, এইসব করি আর কি। আর তুমি আকাশ বাংলাদেশের পেশা হিসেবে আর কিছু নিয়েছিলে? পেশা তো প্রথম দিকে অনেক কিছুই করেছি। একটা জিনিস ওই রাজা আসার পরেই আবার বন্ধু বান্ধবগুলো আমরা একটু সিরিয়াস হওয়ার পর বুঝলাম যে নাটকটা করতে ভালো লাগছে, কিন্তু নাটক পয়সা কড়ি তো নেই, তো চাকরি করব আর নাটক করবে, এইটায় ডিরেক্ট যদি কোনো মডেল সামনে হয় সেটা বাদল সরকারের মডেলটা দেখেছিলাম। তখন সবাই চাকরি করেই থিয়েটার করে, তো সেই মডেলটাই বোধহয় ওটা আমরা খুব বুঝিনি, কিন্তু চোখের সামনে দেখেছিলাম, অনেক দেখাগুলো তো অর্গানিক্যালি বুঝতে পারা যায়। আমি এইটাই হবে। তারপর তো রূপকলা কেন্দ্র খুললো, সেইখানে আমাদের নাটক বিদ্যালয়ের একটি ছেলে গেল, তার সূত্র ধরে রূপকলা সব বন্ধু বান্ধব, সেখান থেকে মোটামুটি চালু হয়ে গেল। দেখো আমার ফার্স্ট পয়েন্ট কি আছে এখানে ডায়েরিতে, রূপকলা কেন্দ্র। এই রূপকলা কেন্দ্রটা আমার কাছে একটা বিস্ময়, স্পেশালি ওই ব্যাচটা যখন তোমরা ঢুকছো, সেখানে ব্যারাকপুর থেকে ওই একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ঋত্বিক চক্রবর্তী যাচ্ছে, যদি এখানে অভিনয়ের সুযোগ পাওয়া যায়। এখান থেকে তুমি যাচ্ছ, ওখান থেকে একটা খ্যাপা
তার অন্য কোথাও কিছু হয়নি বলে এডিটিং এ ভর্তি হয়েছে, যার নাম প্রদীপ্ত ভট্টাচার্য। আরেকজন ফর্সা করে রোগা করে শুভদীপ দে, হ্যাঁ সে ওখানে তখন ক্যামেরা শিখছে। সন্দীপন চট্টোপাধ্যায়ের একটা উপন্যাসের নাম আছে যখন সময় গর্ভবতী ছিল। আচ্ছা আমার ওই টাইমটাকে মনে হয় যে ওই সময়টা খুব গর্ভবতী ছিল, অনেক কিছু প্রসব হওয়ার জায়গা তৈরি হয়েছিল। এই রূপকলা কেন্দ্রে তোমার যাওয়া এবং এই খ্যাপাদের সাথে বন্ধুত্ব হওয়া, এটার এপিসোডটা একটু যদি তুমি রোমন্থন করতে পারো। রূপকলা কেন্দ্র যাওয়াটা হচ্ছে আমরা এইটা তাহলে নাটকের দলের কথা বলতে হয়। এবার আমরা এখন আবার শুধু করছি নাটকের দলে, ওই যারা একটু সিনিয়র বন্ধু বান্ধব যারা অডিও ভিজুয়ালের যুক্ত ছিল তারা বুঝতে পারছিল যে আমরা যারা একটু জুনিয়র ছিলাম আমাদের একটু একটু করে এটা কিছু করতে হবে। মানে আমাদের দলের ছেলে মেয়েরা কেউ ডিরেকশন, অমিত বসু ও ডিরেকশনে ঢুকে গেল। ও প্রথমবার ঋত্বিক একাডেমি থেকে এক বছরের ভিডিও প্রোডাকশনের কোর্স করলো, তারপরে রূপকলায় ভর্তি হলো। ও তখন ডিপ্লোমা করতে হলো। ওর হাত ধরে আমি ওইখানটাতে ঢুকি আর কি। তখন ওখানে গিয়ে মানে ওইটাও মনে আছে একদিনের ঘটনা, সেটা ঢুক সময় গেছি তোমার প্রদীপ্ত কি লাভ এট ফার্স্ট সাইট? ওইখানেই না, লাভ এট ফার্স্ট সাইট, লাভ এট ফার্স্ট সাইট না, ওটা গ্র্যাজুয়ালি কিভাবে ইয়ে হয়েছে। এবার ও সবাই বসে আছে ঘন্টায়, আর ওর প্রদীপ্ত চেহারাটা খুব ইন্টারেস্টিং মনে আছে। দেখি টেডি বিয়ার, হ্যাঁ পাঞ্জাবি পরে বসে আছে, হ্যাঁ ঋতিকের সবাই এরকম বসে আছে, মানে ওইটা খুব ইয়ে। ওই তখন ওর সাথে আলাপ হলো। তারপরে প্রদীপ্তর সাথে প্রথম, ওই তো এর আগে আমার অন্যদের যে ডিপ্লোমা ফিল্ম অভিনয় করে সেটা কেটেছে, সেসব আমি এখন জেনেছি কখন আড্ডা ফাড্ডা মারতে হলো। ওর পাঞ্জাবি হিসেবে অভিনয় করাটাও হয়ে গেছে, শিখ পাঞ্জাবি হিসেবে, যেটাও লুকিয়ে রাখে পাঞ্জাবি অভিনয় করে। তারপরে ওইখান থেকে আমরা কি যেন বলছিলাম, রূপকলা কেন্দ্রে তোমাদের যাওয়া। হ্যাঁ ওইখান থেকে তখন আমরা ওই ধীরে ধীরে প্রদীপ্তর সাথে সম্পর্ক তৈরি হয় আর কি। ওই তখন অনিতা অগ্নিহোত্রী ছিলেন। অনিতা অগ্নিহোত্রী, হ্যাঁ হোয়াট আ পারসন, মানে আমি আজও ওনার লেখা থাকলে। আমি একদিন দুদিন দেখাই হয়েছিল ওনার সাথে ওখানটায়। প্রদীপ্ত প্রচন্ড শ্রদ্ধা করেন হ্যাঁ অনিতা ম্যামকে। তো উনি এসেছিলেন, দেখা করলেন। সৌমেন্দু রায়কেও দেখেছো ওই চত্বরে ঘোরাফেরা হ্যাঁ করতে? হ্যাঁ হ্যাঁ, সৌমেন্দু রায়। এবার কি না জানার কিছু সুবিধে আছে। এবারে যখন বিচ শুট করছি, এবার সৌমেন্দু রায় বিখ্যাত মানুষ এটা শুনেছি, কিন্তু তার কাজের ব্যাপ্তি আমি জানি না। সৌমেন্দু রায় দাঁড়িয়ে আছেন শুটিংয়ে, সিনিয়র লোক, তার ব্যক্তিত্বতেই ওটা আছে। তারপর ধীরে ধীরে যার ছবিতে শুট, সেই বললো যে উনি হচ্ছে সত্যি উনি এই করেছেন না বাবা। তারপর প্রথম দিন রূপকলা কেন্দ্রে শুটিংয়ে গিয়ে দেখছি মাছ আছে, মাংস আছে, ডিম আছে। শুটিংয়ে যে এই খাবারের যে এত অপশন থাকে, সেটা আমার মানে ইয়ের কথা বলছি তখনকার দিনে, সেইটা আমার আইডিয়াতে ছিল না। আমার ভোজবাড়ি মনে হয়েছিল সেটা কি একটা অ্যাডেড বোনাস ছিল কাজ করার ক্ষেত্রে। হ্যাঁ মানে ওটা একটা ভালো লাগা আর কি, যে ওই পার্টও দেবে, ডায়লগও দেবে, খাবারও দেবে। হ্যাঁ, এবং তার সাথে তোমার ওই বিয়ে বাড়ির একটা মানে মজা আর কি শুটিং এ। সেইটা একটা প্রথম শুটিং এর এত লোক, আর সেখানে আমি পাঠ করছি। সেই মানে সে ভীম নস্কর মেকআপ করে দিয়েছিলেন। ভীম নস্কর লোক, হ্যাঁ। আমাকে এবার যে ডিরেক্টর ছিল আর বন্ধু অমিত বসু, সে বলে দিল ভীম নস্কর। আমি তো ভীম নস্কর সিনিয়র লোক জানি, ফলে চুপচাপ মানে এইসব ফুটছে। মানে উনি মেকআপ করে দিয়েছিলেন। প্রথম ছবিতে একটা মজা হয়েছিল, সেটা জেনারেলি হয়, তখন আমার খুব ইয়ে লেগেছিল। সেটা হচ্ছে মেকআপের দাঁত পাত সব কালো হয়ে গেছে, শুটিংই করছি, এমন মেকআপ করে লোক চিনতে পারছে না। ওই যে একটা বাস ছিল, মেকআপ বাস না, ওই এমনি প্রোডাকশনের বাস ছিল। তো তখন মেকআপ বাস আমি দেখিও নি, তখন আসেনি। হ্যাঁ, তো বাসে উঠতে গিয়ে নামো নামো নামো, ওই হাফ প্যান্ট পরা পাগলের মতো একটা চেহারা নি, ওরাও বুঝতে পারেনি চট করে। সেইটা আমার খুব, হ্যাঁ আমাকে উঠতে দিল না। আমার এই মন খারাপ হয়েছে, ডিরেক্টরকে গিয়ে এরকম গুজগুজ করে বলেছি বাসে উঠতে দিল না। তোর তাই ও তখন তোর তাই। তারপর ওরা স্বাভাবিকভাবে এগুলো চিনতে পারেনি, তো এটা স্বাভাবিক বিষয় আর কি। এইটা আমার খুব প্রিয় হয়েছিল, যে ওরকম মেকআপ করেছিল, মেকআপ টেকআপ করে লোক চিনতে পারেনি। মানে এই ঘটনাগুলো শুটিং এ ঘটা আর কি। তোমার কি বড় ব্রেক হিসেবে যদি ধরি, তাহলে বাকিটা ব্যক্তিগতই ধরবো নাকি পরশুরামটাকে ধরবো? বড় ব্রেক বলতে মানে বাকিটা ব্যক্তিগত, তো সিনেমার ধরো রিলিজ করেছে। হ্যাঁ হ্যাঁ, বাকিটা ব্যক্তিগত। প্রথম বয়স, বড় চরিত্র, গুরুত্বপূর্ণ চরিত্রে মানে সিনেমাতে আসা, ধরো তোমার ওই আর মেন রোল তো পরশুরাম, তার আগে বীজ। কিন্তু পরশুরামের মতন ওরকম একটা স্ট্রাইকিং টেলিফিল্ম যখন তারা এলো, তারপর রাস্তাঘাটে রেকগনিশন হয়েছিল একটু আধটু, খুব অল্প হলো। পরশুরাম তারাই আসেনি, পরশুরামটা তোমার এমনি ইউটিউবে আছে। তারাই এসেছিল, ওই বিশ্বাস নাও করতে পারে তো ঋত্বিক অভিনয় করেছিল। আর তারাই এসেছিল হচ্ছে তোমার পিঙ্কি আই লাভ ইউ।
পিঙ্কি আই লাভ ইউ খুবই তোমার একটু একটু লোক চেনা শুরু করলো কবে পিঙ্কি আই লাভ ইউ, পিঙ্কি আই লাভ পিঙ্কি আই লাভ ইউ সুজাতা সদনে হয়েছিল, দেখতে গেছি। সেই আমি চিনতাম রানাদা সুদেষ্ণা দিকে, রানাদা কাছে এসে কথা বলেছে, তা আমার হেভি লেগেছিল যে আমার সাথে কথা বলছে, সিনেমাতে অভিনয় করেছি বলে। তারপর স্টেজে উঠতে হলো, তো এইগুলো একটা মজার স্মৃতি। আমার একটা জিনিস খুব অবাক লাগে ভাবতে, কারণ আমি এটা নিজেকে দিয়ে বিচার করতে পারি না। ধরো তুমি আমার সাথে একটা মেগা সিরিয়ালে পার্ট করছিলে, ততদিনে তোমার বাকিটা ব্যক্তিগত হয়ে গেছে। হ্যাঁ, তোমার সাথে বন্ধুত্বটা হয়নি তখন। না না না, কিন্তু এবার গোয়েন্দাতে গিয়ে আমরা যখন কাজ করলাম তখন আউটডোরে গিয়ে একটা হলো। কিন্তু যেটা হয়, গোয়েন্দার প্রথম শট হচ্ছে তোমার চাবির দোকানে। ওই আর কি। আমি বলছি, আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কখন আসবে। সকালবেলা ডিরেক্ট প্রথম দেখা হয়েছিল। কিন্তু কথা হচ্ছে, আমরা যখন যে যা কাজ করি নিজের একটা ঠুলি পড়ে থাকি। এবার বাকিটা ব্যক্তিগত যে কাল্ট স্টেটাসটা আজকে পেয়েছে, বা যে কেউ সিনেমা যে বানাতে চায় বাংলায়, সে ব্রেকফাস্টে একবার করে বাকিটা ব্যক্তিগত দেখার কথা ভাবে, সেটা তখনও হয়নি। লোকেদের মনে জানে, কিন্তু যা হয়, প্রদীপ্তর ভাগ্যে চিরকাল যা হয়েছে, প্রযোজক বেশি দিন হলে রাখতে পারেননি। তুমি একটি জাতীয় পুরস্কার জয়ী ছবির, যদি সিনেমার লব্জে বলি, বাজারি লব্জে বলি, সেকেন্ড লিড, হ্যাঁ, তারপর তুমি মেগা সিরিয়ালে ঢুকছো যেখানে তোমাকে ভিড়ে দাঁড় করিয়ে দিচ্ছে, এবং হ্যাঁ, তারপরে একটা মেগা সিরিয়ালে খুব ভালো পাঠ পেয়েছিলাম, সেটা ওই সেকেন্ড মেগা সিরিয়ালই। তারপরে ওই যে অদ্বিতীয় বলে একটি সিরিয়াল হতো, অনিন্দদা, হ্যাঁ, সেইটাতে বুমবাদার প্রোডাকশন, হ্যাঁ, জয়দীপদা ডিরেক্ট করেছিল। ওটা প্রথম সিরিয়াল যেটা আমি 1 বছর শুটিং করি। তারপরে 2-3টে সিরিয়াল তখন আর ওই আছে, এইখানে একটু করি, এখানে একটু করি, দাঁড়িয়ে পড়ার কেস, হ্যান ত্যান এইসব। না, যেটা হয়, যখন একটা গোটা ফ্লোর দেখে এই লোকটা রোজ আসে ভিড়ে দাঁড়ায়, হ্যাঁ, তখন একটা অশ্রদ্ধা ভিতর থেকে ট্রিকল ডাউন করে যে এই লোকটা তো একটা জুনিয়র আর্টিস্টের থেকে একটু বেশি। হ্যাঁ, তারা কেউ বাকিটা ব্যক্তিগত দেখেনি। এটা তুমি কি করে ডিল করতে? এবারে আমার মানে ওয়াইড লেন্স হলে আমার হয়তো একটু খারাপ লাগবে। তখনই তো হিসেবেই রয়েছি যে ওটা হবে, আস্তে আস্তে পাঠটা করতে হবে, যে ধীরে ধীরে পাঠ করারও তো জায়গা পাচ্ছ না, ডায়লগও নেই, কিছু নেই। তখন তো আমার তো ওই লব্জ ছাড়ার উপায় নেই যে আমাকে পাঠটা করতে হবে, আর পাঠটা পেতে হবে, একে বলা টলা। সে বলেও বাড়িতে গিয়ে পার ডেটা গোনা, হ্যাঁ, আর সেটা বলেওছি, আবার কখনো কখনো বললি, সব মিলিয়েই এটা হয়েছে আর কি। যখন বাকিটা ব্যক্তিগত বই দেখলাম, তাতে যা যা লিখেছো, তাতে তুমি একটা কথা লিখেছো, আমার মতন একটা মিডিওকার অভিনেতা। যখন তোমাকে আজকে এখানে আসতে বললাম ফোনে, তুমি কথা বললাম, আমি আবার অভিনয় নিয়ে কি বলবো। তোমার নিজেকে একটা ডাউন প্লে করার ব্যাপার আছে, মানে আমি কেন বলবো, আমি কোথায় যাবো, ভয় থাকে এটা। কেন? এটা যে তার কারণ, ধরো বলার ক্ষেত্রে যে কনস্ট্রাকশন শুনে আমরা অভ্যস্ত, মানে সেইটা তো একটা চর্চা ছাড়া মুশকিল। এবার না, নিজেকে মিডিওকার অভিনেতা, আর একটা সহজাত চর্চা, ওই সহজাত চর্চারই লোক আমি। মিডিওকার অভিনেতা আমি এইভাবে এই জন্য বলি যে সেটা হচ্ছে যে, ধরো একটা সিন দেওয়া হলো, আমার কাজ হচ্ছে অভিনয়টা করে সিনটা যেন লোকে দেখে, তো সেইটা আমার প্রাইম কাজ। এইবারে ও সিনটা দারুণ হলো, বা সিনেমাটা বা বইটা মানে যদি দারুণ হয়, তবে কিন্তু আমার বিষয়টা মানে গুরুত্বপূর্ণ। সব অভিনেতার ক্ষেত্রে, অ্যাল পাচিনোর ক্ষেত্রেও তাই, সিনেমা ভালো হলে তবেই অ্যাল পাচিনোকে দেখবে। হ্যাঁ, এবারে সিনেমার ক্ষেত্রে যেহেতু আমার খুব ভাবনা চিন্তা ছিল না, যা হচ্ছে, যেখানে হচ্ছে যাচ্ছি, গিয়ে থাকছি এবং হয়ে যাচ্ছে। আর বেস্ট অ্যাক্টিং কি আমার নেই, আমার কনসেপশনেই নেই। কিন্তু কিছু অভিনেতাদের অভিনয় আমার খুব ভালো লাগে, সেটা মানে আমাদের পশ্চিমবঙ্গের পুরনো অভিনেতা শুরু করে এখনকার অভিনেতা, আর আবার বাইরের ছবি দেখা খুবই কম, খুবই সামান্য অভিনেতা অভিনেত্রীদের দেখেছি। তো সেইগুলো আমার কাছে চমৎকারের মতো লাগে। তো এইগুলো মানে এবার এর মেথোডোলজি কি সেইটা আমি বুঝতে পারতাম না। তবে এখন একটা জিনিস আন্দাজ করতে পারি যে সিনেমার ক্ষেত্রে একটা স্ক্রিপ্ট পড়াবার একটা আইডিয়া থাকে, সেটা পরিচালকের সঙ্গে কথা, যেখানে যেরকম স্কোপ পাওয়া যায়, যেখানে স্কোপ পাওয়া গেল সেখানটা একরকম হলো,
আর প্রদীপ্তদের ক্ষেত্রে হয়েছে যে মোটামুটি যে লাইন আপে হাঁটতে হবে বা যে লাইন আপে যেতে হবে সেইখানটায় মোটামুটি একটু লাইভ থাকার চেষ্টা করলে দেখছি বাকিটা বেরিয়ে যায়। বাকিটা ডিপেন্ড করে ধরো এমন ফাট করে একটা অ্যাকশন করে ফেলে উল্টো দিকের অভিনেতা, এবারে আমি ইনস্টিংক্টিভলি আমাকে যেতে হলো, Counter করতে সিন ভালো হবে বা আমার অভিনয় ভালো হবে তার থেকে যে থাকতে না পারা, থাকতে না পারা, যে একটা কিছু হলে একটা সাড়া দেওয়া, সেইটা আর কি, সেইটা ওয়ার্ক করে যায়। কখনো কখনো কোনো কোনো জায়গায় করে না, তখন আচ্ছা এইটা বলছে তারপরে এইটা এইভাবে বলবো, এইভাবে হবে, এইটাও হয়, দুটোই একসাথে হয়। তো এই প্রথম দিকটাই আমার মূলত বেশি হয়। আচ্ছা, এই টেলিভিশনের ক্ষেত্রে তো একটা ব্যাপার আছে যে চন্দন সাবানের মতো দেখতে হবে তবেই পার্ট পাবে। ওটিটি আসার পর তোমাদের মতন চেহারাগত লোকেদের কোনো সুবিধা হলো বাংলায়? ওটিটি আসার পরে তো সুবিধা হয়েছে। আচ্ছা, মূলত তো সিনেমা কিছু আর কিছু ওটিটিতেই অভিনয় করে সংসার চালানো, সামান্য লোকজন চেনা, কিছু কিছু প্রিভিলেজ পাওয়া, এগুলো ওটিটি আর সিনেমার জন্য। ওটিটি আসাতে তো বিরাট হেল্প হয়েছে। ওটিটিতে আমি অনেকগুলো ওটিতে অভিনয় করেছি, সব ওটিটিতেই মোটামুটি টুকটাক একটা দুটো করে তোমার আছেই, মানে কাজ আছে, তার মধ্যে কিছু ইন্টারেস্টিং কাজও আছে। ওটিটিটা হেভি সুবিধা করে। ওটিটি না এলে শান্ত হয়ে এইসব কথা বলা মুশকিল ছিল। যখন এরকম হচ্ছে ওটিটিতে তো লাস্ট 10 বছরের ফেনোমেনা, ধরো হইচইয়ের 10 বছর হলো, হইচইটাকে যদি প্রামাণ্য হিসেবে ধরি, হ্যাঁ, তো এবার ছেলে বড় হচ্ছিল, প্রদীপ তো নিজেই ছবি পায় 6 বছর, 7 বছর, 6-7 বছর, ওই দেখলাম 14 বছর, টোটাল 14-15 বছর এটা এতে 3টে ছবি করেছে, মানে যদি নজরটাকে ধরা হয়, নজরটাকে আমরা যদি ধরি, মানে ছেলে বড় হচ্ছে, ভয় করতো না যে কি হবে? এবারে এত মানে ধরো বাবা তো জুট মিলে চাকরি করতো এবং বন্ধ হয়ে গেলে আমার দোকানটা আমাদের খুবই ইয়ে ছিল, ধরো আর কোচিংয়ে মানে ওখানে থেকে কোচিংয়ে আমি করে মানে 11-12 পর পড়েছি, আমার কোচিংয়ে পড়তে হয়, বাড়িতেই মাস্টারমশাই আসতো, সেই তারাই দিদিমণি ফিদিমণি পড়াতো আর কি। কি যেন বলছিলেন তারা? এই যে তোর ভয় করতো না যে ওটিটি আসার ছেলে বড় হচ্ছে? ভয় তো করতো, ধরো যে একটা ভয় তো থাকে, একটা ভয়ের কারণেই তো মানে অতগুলো কথা বলার পরেও বলছি যে ভিডিও কর অভিনেতা, তার মধ্যে তো কোথাও তো একটা ইয়ে আছে ভয়, এবং ভয়টা আমি এখনো অ্যাড্রেস করতে পারছি না, দেখা যাক কবে পারা যায়। আর ভয় বলতে ধরো মানে প্রয়োজনের কারণেই এত মিনিমালিস্টিক লাইফের মধ্যে দিয়ে গেছি, ফলত এক্সপেকটেশনও বোধহয় কম ছিল। ফলে ঠিক আছে, বাবাকেও তো প্রায় ফ্রিল্যান্সার দেখেছি, মানে একটা জুট মিল তো কখনো সেই অত সংগঠিত ছিল না। জুট মিলে যারাই কাজ করতেন, শ্রমিক থেকে লাইন বাবু থেকে শুরু করে সুপারভাইজার, যখন থেকে তুমি বড় হচ্ছে ডিটোরিয়েশন ছাড়া আর কিছু দেখোনি, অবনমন ছাড়া আর কিছু দেখোনি জুট মিলে, সেটাই। এবার ফলত ওটা বোধহয় ওখান থেকে, আর পাড়া, যে পাড়ায় থাকতাম সে পাড়ায় মূলত ফ্রিল্যান্সার বা খুব সেটেল লোকজন কম থাকতো, সেইখান থেকে একটা হয় না যে পাড়াতুতো একটা এনার্জি বা এটা রয়েছে, কি হবে এই তো তার, এইটা একটা আছে। তারপর স্ত্রীও রোজগার করে, দুজনে মিলেই চলে যাচ্ছে। বাবা অনেক বয়স অবধি ওয়ার্কিং কন্ডিশনে, বাবার এখন একটা ইয়ে আছে, এখন বাবা এখনো পেনশন পায়, ফলে তো বাবার একটা ইয়ে আছে। তো সব মিলিয়ে না, মানে আমার মা দীর্ঘদিন চাকরি করেছে ওই ইয়েতে, ওই ফিনান্সে কোম্পানি, তখন ছোট আমরা, মা চাকরি করতো, বাবাকে নিয়ে ফিল্ড ওয়ার্ক করতে যেত, ওই পিয়ারলেস যখন খুব এসেছিল, উড়িষ্যা অব্দি গেছে, বাবাকে নিয়ে যেত, এইসব করতো। তো সবাই মোটামুটি কিছু না কিছু করতো, তো সেই করাটা এখনো আছে, মানে কালচারালি দেখি লালনের ক্ষেত্রে কতটা কি যায়। লালন তোমার ছেলে, হ্যাঁ, খুঁটে খাটে যা হবে দেখা যাক। আমি একটা খুব মজার ইন্টারভিউ দেখেছিলাম, জানো অমিত দা, রাজপাল ইয়াদবের। রাজপাল যখন স্ট্রাগল করছে তখন ওকে দেখে বলেছিল, তুম कौन हो? सर एक्टर हूँ। कहाँ से हो? नेशनल स्कूल ऑफ ड्रामा से। अच्छा, एक्टर हो? लगते तो नहीं। হ্যাঁ, মানে অভিনেতার মতো তো দেখতে না, অভিনেতার মতো দেখতে যে কি জিনিস, কোন সবজি, সেটাই রাজপাল আজ পর্যন্ত আবিষ্কার করেনি, যে কোন কিরকম দেখতে হলে অ্যাকচুয়ালি অভিনেতার মতন দেখতে। হ্যাঁ, সেইটা তো অদ্ভুত। আমি এর একটা পড়েছিলাম, মানে এরকম প্রশ্ন, ওই ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পরীক্ষা দিয়েছি, 2বার দিয়েছি। তো লাস্ট বার পরীক্ষা প্রথমবার প্রিলিমে হয়নি, সেকেন্ড বার প্রিলিমে হয়নি, সেকেন্ড বার একটু লেস সিরিয়াস হয়ে গেছিল, সবাই দিচ্ছিল হিরিকে দিয়ে, প্রথমবার সিরিয়াসলি দিয়েছিলাম।
তো সেইখানে লাস্ট বারে আমাকে প্যানেলের থেকে ওখান থেকে নানাবিধ প্রশ্ন করে। তো আমি বললাম তাহলে কি র্যাগ দিল? পরে বুঝলাম না র্যাগ না, আমার ভালনারেবিলিটি দেখছে বা এইসব দেখছে, এখন সব শিখেছি আর কি ডিজাইনটা। তখন বলেছিল যে ইতনা হাইট তো আপকা জ্যাদা নেই है तो एक्टिंग अब कर लोगे। তো তখন ইনস্ট্যান্ট ফট করে মাথায় চ্যাপলিনের কথাটা আসে। উনকা হাইট তো আর কিছু বলেননি আর কি। তারপর নানাবিধ প্রশ্ন করলেন আর কি। তো সেই টাইমে একটা ছোট্ট একটা ইয়ে হয়েছিল। যখন নাটক শুরু করলে তখন তুমি একটা ভালো লাগছে, এখানে প্রতিবাদ করতে যেতে হবে, এই স্টেটমেন্টটা পৌঁছে দিতে হবে। কিন্তু আজকে যখন অমিত সাহা প্রায় 5টা 6টা 7টা প্রোডাকশনের সাথে জড়িয়ে, তার মধ্যে কোনোটা হয়তো দেবেশ চট্টোপাধ্যায়, কোনোটা দেবাশিস, নানা রকম ডিজাইনের মধ্যে গিয়ে পড়ছে, নানা রকম প্রতীত যশা প্রসেনিয়াম ডিরেক্টরদের মাঝখানে হ্যাঁ, গিয়ে অনেকে, work হ্যাঁ। করছে। এইটা কি স্টেজ ডিরেক্টর অমিতকে গিয়ে এফেক্ট করছে যখন এদের সাথে কাজ করছে, যে বিদূষকে গিয়ে এগুলো একটু অ্যাপ্লাই করে দেখি? সব করছে না। সব কেন করবে? হ্যাঁ, কারণ কিছু যেটা কিছু নেওয়া- তো কিছু কিছু তো মানে লোকজনের এই যে আসলে শুধু স্টেজ না, এই ধরো প্রদীপ্তর সাথেও মেশা। তো এই তোমার সঙ্গ থেকে শুরু করে যতগুলো লোকের সাথে সঙ্গ হয়েছে মোটামুটি, একটু বেশি সঙ্গ হলেই তো আমার যেটা খুব ইয়ে হয়, ইভেন বডি ল্যাঙ্গুয়েজ অব্দি ইয়ে হয়ে যায়। মানে যদি কারোর সাথে মানে সাপের সাথে মিররিং হয়, হ্যাঁ সাপের সাথে ধরো আমি ঘর করলাম, আমি এটা হয়তো অভিনেতাদের হয়। হ্যাঁ সেটা একটা হয় আর কি। তো এমনিতেই তো প্রভাবিত হওয়ার জন্য বসেই থাকি, তো একটা কোথাও আছে, তো সেইটা তো খুবই হয় এবং তাদের প্রভাবগুলো কাজ করে। আগে সবটা কাজ করতে, এখন সবটা কাটিয়ে ফেলতে পারি আর কি। তার বাজেও নিয়ে তার নিত। হাঁটা চল্লাবদ্ধি ইয়ে হয়েছে, তার বলা, তার ভালোবাসা, তার গাল দেহ অবধি মানে দেখছি তো টোন বেরোচ্ছে, তো সেইগুলো ম্যানেজ করা যায়। আচ্ছা, এই বছরটা একটা অত্যাশ্চর্য বছর গেল তোমার। হ্যাঁ, এটা খুবই ভালো বছর গেল, অনেকদিন পর। লাস্ট মনে হয় জয়া ভাদুরী ডায়লগ না বলে শোলেতে অত পপুলার হয়েছিল। ডায়লগ না বলে একাডেমি অফ ফাইন আর্টসে বীরেশ্বর বালজা হলো। তুমি করবার সময় ভেবেছিলে এটার এই এফেক্ট হবে জনমানুষে? না। করবার সময় কি ভাবছিলে? করবার সময় ওদের ডাকলো, কথা হলো, বোবার পাঠ, আমি ভাবলাম বোবার পাঠ, একটু গররাজি ফররাজি হলাম। তারপরে ও স্ক্রিপ্টটা শোনালো, তারপরে জয়ব্রতরা করলো। এবার এইখানটা অনেকগুলো ফ্যাক্টর, আমিও আমাদের কাজের সুযোগ পাচ্ছি তো একটা আমি, তো ওখানটায় আবার অত বোবার পাঠ দেখবো কিনা এসব হ্যান ত্যান করতে করতে একটা কনফিউশনের মধ্যে চলো করি বলে কাজে ঢুকে পড়েছি। তারপরে তো শুটিংটা হলো খেপে 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 খেপে, মানে যেরকম ভাবে শুটিংটা হয়েছে সবাই এখন জানে, খেপে খেপে শুটিংটা হলো। ওইটা হচ্ছে সিনেমার মজা। এন্ড প্রোডাক্টে কে কোথায় বেরিয়ে কে যায়, কোথায় আর কাটাকুটি মিউজিক পিছনে বাজিয়ে দিয়ে সিন কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে, এটা মানে মুশকিল। ধরো আমরা অভিনয় করার সময় তো ওইটুকু টাইমটা নিয়ে আমি ভাবছি, আর কিছু ভাবছি না যে ওইটুকু আমার যেতে হবে, এইটুকু কতটা লাইফ থাকা যায় ভাই, মেকানিক্যাল না লাগে, বা ওটা ডিপেন্ড করে কো অ্যাক্টরের উপর পুরোপুরি। একটা জিনিস আমার খুব আমি যখন কোনো অ্যাক্টরকে প্রশংসা করার চেষ্টা করি, তাতে আমার একটা জিনিস খুব ভাল লাগে, যদি একজন অ্যাক্টর নির্লজ্জ হতে পারে। যখন তুমি জাঙ্গিয়া পরে নাচছিলে, একটা বাংলা মিডিয়াম, তার উপর নর্থ কলকাতায় ওরকম লাল জাঙ্গিয়া পরে নাচছে, কোথাও একটা ইয়ে আসেনি নাকি? নির্লজ্জটা আয়ত্ত করতে পেরেছো? হ্যাঁ, ওই নির্লজ্জ আয়ত্ত আসলে টাস্ক হয়ে যায়, কমিউনিকেশনটা এখন টাস্ক হয়ে যায়। ধরো তুমি এবার সব সময় পারি না, এইবারে প্রথম ঢুকে গেলাম, তখন না আবার নির্লজ্জ হও কোথায়, নির্লজ্জ সেলিব্রেট করতে হবে, সেলিব্রেট করে ফেলছি, তখন বাড়াবাড়ি হওয়ার একটা চান্স থাকে, ওরা কেটে কুটে তো সিধে করে দেয় পরে। ওইটা তো খুবই লোকের মানে যে আগে লাল জাঙ্গিয়া পরে নাচ গান লোকের খুবই পছন্দ হয়েছে। পোস্টারে আছো তুমি লাল জাঙ্গিয়া পরে, ওই লাল জাঙ্গিয়া পরে যে নাচ, সেটা হচ্ছে ওই যে নাচ এবং নাচের যে কায়দা, ও তো কপি পেস্ট, আমার এক বন্ধুর কপি পেস্ট। তো সেই আর কি, ও একটা চা বাগানে ওই হাজার ভূতের হাজার কথা নাটকে ইয়ে করতো, অনুপূর্ণাম, তখন ওই হা মাই বাজারু হুঁ এরকম একটা ডায়লগ ছিল। ও একটা আমরা মেলায় ঘুরছি ঘুরতে ঘুরতে হঠাৎ ওই ডায়লগটা মনে এসছে, এবং মেলার মধ্যে যে করলো ওই মানে তার আগে বেলুন ফাটিয়ে দিয়েছে, সব কটা করে টিপে লেগেছে, ওইখানটা বন্দুক নিয়ে আমায় বাজারে পা তুলে, তো ওইটা তো মানে রয়ে গেছে মনে,
ওটা দেখলাম ওইখানটায় চলে এলো ওইখানটা থেকে। তো এইগুলো তো আছে, ওরাও জানে না যে ওদেরকে কপি পেস্ট করছি আর লাগাচ্ছি। এটা তো আমাদের কাজ। হ্যাঁ মানে আমি আমরা বলছি কোথা থেকে চুরি করবো লোককে বুঝতে দেবো। এবার আমরাও বুঝতে পারি না, পরে ভাবি হয়তো ওরকম করে চলে গেল। আমাদের একটা নাম বারবার ঘুরে ফিরে আসবে, তোমার আমার আলোচনায় সে আসবেই, প্রদীপ্ত। প্রদীপ্ত কিছু বিচিত্র মানুষ দেখে এবং ওর তেহট্টটাই একটা বিচিত্র মানুষের মেলা। মানে ওর একজন দাদা আছেন যিনি স্পেশালি এবলড, কিন্তু তাকে তুমি দিনের যে সময় গিয়ে ভানুদা যে সময় গিয়ে সময় জিজ্ঞাসা করো, আকাশের দিকে একবার তাকাবে, ঠিক সময় বলে দেবে। এবং এটা আমি একটা উদাহরণ দিলাম, তেহট্টটা ভর্তি এরকম মানুষ। সেখানে তুমি বলছো তুমি তোমার বন্ধুকে এরকম দেখেছো, যেটাকে তুমি কাজে লাগিয়েছো। এটা কি এই বিচিত্র মানুষ দেখাটা একটা বন্ধুত্বের সূত্র? দুজনেরই বিচিত্র লোক ভালো লাগে। ওইটা ধরো ওই একটা তো মানে পরিবেশগত জায়গা থেকে লোকের একটা দেখার অভ্যেস তৈরি হয়। ধরো আমি এই ধরনের লোকই বেশি দেখছি। আজকে ওই শিয়ালদার এসকেলেটর দিয়ে উঠছি, এবার আমি তো এরকম নিচু দিয়ে যাচ্ছি, আর ওপর থেকে ভিড় নামছে। এবার আমি এমনি মানুষের মুখের দিকে তো এমনি নজর চলে যায়। তো আজকে উঠতে উঠতে ওরা 10 সেকেন্ড 15 সেকেন্ড লাগে, উঠতে উঠতে দেখলাম সেই মুখগুলোর দিকে আমার চোখ আটকাচ্ছে। যে মুখগুলো এই 5-6টা মুখের মাঝখানে একটু অন্যরকম মুখ, অন্যরকম নাক নকশা মুখ, ঘাড়টা কাত করা বা বডি ল্যাঙ্গুয়েজটা কোথায় এরকম। তারপর ভাবি না, তারপরে দেখলাম যে একটা মাথায় ব্যান্ডেজ করে একটা লোক হলে, তারপর ওর দিকে তাকিয়ে দেখলাম না মাথায় ব্যান্ডেজটা টানছে। মানে এইগুলো কোনো কারণ নেই, বলছি এটা কোনো কারণ নেই। দেখলাম আর কি যে হুক কোথায় তাক করে একটা সবাই একরকম আছে, কিন্তু কোনো একটা রিদিমটা একটু এদিক ওদিক হলে, এবং সেটা কি করে করা সম্ভব টোন ধরে বা তার একটা চর্চা আছে, সেটা তো আছে, সেটা আরো নির্দিষ্ট করা যায়। ওটাতে আমি হয়তো নির্দিষ্ট করে উঠতে পারবো না, কিন্তু দেখে দেখে একটা ওটা যদি কালেক্ট করে ঠাক করে দিকে নিয়ে চলে আসা যায়, চলে এলো যে এরম হয়ে গেল তো হয়ে গেল। আর না হলে কিন্তু ওইটাকে রিক্রিয়েট করা খুব মুশকিল, ওটা একটা বেসিক ট্রেনিং ছাড়া মুশকিল। আচ্ছা, ঋত্বিককে যখন দেখো, তারপর তো আমাদের কাজই হচ্ছে নানা ফ্লোরে ঘুরে নানা রকম অভিনেতাদের সাথে কথা, কিন্তু তুমি মনে হয় সব থেকে বেশি কাজ ঋত্বিকের সাথেই করেছো। ঋত্বিকের সাথে অনেকগুলো কাজ করেছি, এবং আমি এখানে বহুবার বলেছি আমার মতে আমাদের সময় সব থেকে গুণী একজন মানুষ ঋত্বিক। ঋত্বিকের সাথে যখন কাজ করো, মনে হয় বন্ধুর সাথে কাজ করছে। এই পৃথিবীর সহজতম কাজ হচ্ছে অভিনয়। তারপর কিছু কিছু লোক এখানে দেখো যারা দুটো ইঞ্জির কমে শর্টই দিতে পারে না, কিন্তু রংবাজি থামছে না। তখন তুমি কিভাবে দেখো বিষয়টাকে, যে একদিকে ঋত্বিক চক্রবর্তীর কিছুই এসে যাচ্ছে না, মাটিতে বসিয়ে দিলে মাটিতে বসিয়ে দাও, আরেকদিকে এই রংবাজ যে পাঠ করতে পারে না, তখন কিরকম লাগে? এবারে কি বলবো, মানে সেই রংবাজেরও কাজ হচ্ছে অভিনয় করা, আমারও কাজ অভিনয় করা, ফলে ওইটা একটা কমন ফ্যাক্টর বলে ওইটাকে বাঁচিয়ে রাখি, তারপর যা হবে হবে। এই দিকটা যেরকম ফ্রি হয়ে যায়। আমি বলছি যে দুটো ঘটনা, পিঙ্ক আই লাভ ইউতে একটা জায়গা আছে, মানে টিপ করে ছুটছে, মানে এক এক কিছু ঘটনা আছে, আমার দিকে জুতো ছোড়ার দৃশ্য আছে, এবং আমরা কিন্তু ব্যাঁকাটারা মুভমেন্ট করছি, তার মধ্যে লেগে যায়। তারপরে পরশুরামের সময় একটা থামস আপের বোতল আছে, ওখানটা ক্যামেরাটা লাগানো আছে, এবার একটা কিছু ছুঁড়ে মারলে বন্দুক দিয়ে মারা হলে সেটা বোঝানো যাবে, কেটে কুটোরা করে দেয়। তো অনেকবার ট্রাই করালাম, ট্রাই করলে এরকম করে ধরে এমনি ক্যাজুয়ালি ওই একটা ইট নিয়ে ধরে ছুড়লাম, একবারই লেগে গেল। আমি অবাক হয়ে গেছি। তারপর থেকে আমার নেশা হলো যে একবারে বেঁধানো যায় কিনা, সেটা খুব একটা তারপর থাকেনি। তারপরে এরকম কিছু ঘটনা ঘটায়। বলছে আর একটা ঘটনা আছে, বাকিদের ব্যক্তিগত একটাই শার্ট, এবং ঋত্বিকরা আসছে ওই যে জল দেওয়ার শট গায়ে, সেইটা একটা। এই যে শটগুলো এক একবার হয়ে গেছে, এটা না মানে ওই এটা কি বলবো, ধরো সবাই মিলে একটা অভিযানে বেরোলে তো একটা ইয়ে থাকে, মানে ইউনিটি অফ মানে সবাই একই রকম চিন্তা করছে। হ্যাঁ, ভিশনটা এক, ওই ভিশন এক হলে তখন ওই ইয়ে বোধহয় ইয়ে ম্যাচ করে যায়, মানে টাইমিং ম্যাচ করে যায়। সেইটা তো এইখানটা হতে থাকে, আর ওইখানটায় কনসাস থাকে অনেক বেশি, যে যদি এরকম উল্টো দিকে এরকম হয়। আমি মানে খুবই কম পেয়েছি মানে ওই আর কি অভিনেতা একই সাথে চলো বেরিয়ে পড়ি। হ্যাঁ, আর তো ঋত্বিকের মধ্যে আছে। হ্যাঁ, আমি মূলত এই জনারের অভিনেতাদের সাথে বেশি অভিনয় কমফোর্টেবল, অভিনয় বেশি করেছি। এদিকে খুবই কম অভিনয় হয়েছে, তখন ওই আর কি আমার টাস্ক
টাকা ফাঁকা দেবে, অভিনয় করবে, এবং এটা চরিত্রটা রেখে মাথায় পুরো কনসাস হয়ে থাকা, কনসাস হয়ে থেকে পাঠটা করে যাওয়া, ওই টেকনিক্যাল ঝামেলাগুলো এড়িয়ে যায়। আমি তো বাংলায় কম ওটিটি দেখিনি, আমাকে যদি পিক আপ করতে দাও, বাংলা ওটিটির আজ পর্যন্ত হওয়া বেস্ট সিন কি? তাতে যদি দুটো সিন থাকে, তার মধ্যে একটা হবে তোমার আর দীপক হালদারের বোমা। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি দেখিনি, আমি নিজে। তুমি দেখোনি? না না, দেখেছি আমি, ওই যে মানে ওই জিনিসটা আমি দেখিনি, মানে ট্যাং ওই ট্যাং ট্যাং ট্যাং, ওই যে জিনিসটা বাইক করে এলো, হ্যাঁ। এই যে বোম নিয়ে হলো, এর বোম কাজ করছে না, এই যে হয়, এটা হয়, আমি তো পাড়ায় দেখেছি, হ্যাঁ। আমাদের পাড়া ফাড়াই দেখেছি, হ্যাঁ। সিনেমায় কখনো আমি দেখেছি, হ্যাঁ। সিনেমা বোম ফাটে, হ্যাঁ, বোম ফাটে, রক্তাক্ত হয়, রক্তাক্ত কিন্তু হয়। ওইখানে একটা কমেডি হচ্ছে। হ্যাঁ। ওখানে বাসুদার বোমা কাজ করছে না, গেঁজা খেয়ে, গেঁজা নাকি বাবা খেয়ে হ্যাঁ। এমন বাজে হাবা বানিয়েছে। ওটা করবার সময় তোমাদের কি হচ্ছিল? তোমরা বুঝেছিলে এটা এন্ড প্রোডাক্ট? এবারে না মানে অনেকদিন কাজ করার কমিউনিকেশন আছে তো, তাহলে বাইক তো চালাতে পারবো না, বাইক চালানো রিস্ক হয়ে যাবে, বলে ওকে ফাইন, তুই মাঝখানে বসে পড়ো, সাট উঠে গেলাম, গাড়ি চলো, টেক, এই হ্যান ত্যান বললো, আসবে এরম করে করবে, ওরম করে গিয়ে ওখানটায় গিয়ে এরম করে দিয়ে ওরম করে ওর কমিউনিকেশন নেই, এবার ওটা বুঝে গেলাম, প্রদীপ্ত তো হাফ আঙুল, তুমি আসবে। হ্যাঁ, তারপরে এগিয়ে ওইটা দিয়ে ওটা, তারপরে এই একটা যাদবপুর শট হয়ে গেল, বা এগিয়ে একটা কিছু বললো, একটা মাকমাল বাফ নিলাম করতে। এসব করতে করতে এবার ও শ্যুটটা করে নেয়, সত্যি কথা বল, ও তো ঝামেলায় গিয়ে, আর সায়ন টায়ন তোমরা রীতিনীতি থাকে, আর বাকি সমস্ত শুধু অভিনেতারা না, পুরো পরিবেশ, রেহমানদা ওইখানে, প্রোডাকশন টিম হেভি আছে, মানে কতক্ষণ মানে ওইখানে আমার বলার সুযোগ আছে যে আচ্ছা কত এটা হয়ে গেল, কত 2 ঘন্টা বাকি আছে, 2-2.5 ঘন্টা পর সিন হবে না, দেখ না এই যে ম্যানিপুলেশন ওখানে হয়ে যাবে তো, চ ঘুরে আসি একটু জলনি পাশে ঘুরে আসি, এবং সেখানে লোক পাওয়া যাবে যে লোক আছে, স্কুটি ফুটি, জয়ন্ত বেরিয়ে যাবে বাইক নিয়ে। স্কুটি আমার দেহরটা দিকেই শেখা, আচ্ছা, এই বেড়াতে যাওয়ার জন্য ওদের স্কুটি। এবার আসছি সেই ছবিটাতে, হ্যাঁ, যেই ছবিটাতে তুমি নাম ভূমিকায়, যেটা এই বছর কিফে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোর পর লোকেদের মধ্যে উচ্ছ্বাস, উল্লাস, হয়েছে, উত্তেজনা সব হয়েছে। আমি প্রডিউসারের লোক, তাই আগে দেখার সুযোগ পেয়ে গেছি, ইউ নো, ঋত্বিক এন্ড প্রদীপ্ত আর ফ্রেন্ডস, এবং আমি বিস্মিত। এবং নজরের ভেলাতে ইংরেজিটা তর্জমা হচ্ছে স্লোম্যান অ্যান্ড দ্য রাফ। এই একটা লোক যে গোটা পৃথিবীর থেকে আসতে, এবং তার চলন, এই কনসেপ্টটা, এই বীজটা কিন্তু আমি যেদিন থেকে প্রদীপ্তর সাথে আলাপ হয়েছে সেদিন থেকে জানি। এবং তখন যখন প্রদীপ্ত এটা ভেবেছিল, তখন কিছু শারীরিকভাবে স্থূলকায় অভিনেতাদের কথাও ভাবা ছিল, যে ফিজিক্যাল কারণে এর আসতে হাঁটে। মানে আজকে যদি আমি বলেই দিই, আমি এখানে বলতে পারি, একজন অভিনেতা তো তার মধ্যে ভাবাই ছিল কৌশিক গাঙ্গুলি, যে কেজি এরকম একটা রোল করবে যে গোটা পৃথিবীর থেকে স্লো। তারপর সেই বীজটাকে সার্কাসের এখানে ফেলে এই করে গোটাটা একটা ফুলে ফলে বৃক্ষে দাঁড়ালো। কিন্তু আমার অভিনেতা হিসেবে যেটা জানতে ইচ্ছে করে, ধরো আমি গাড়িটা 40-এ চালাতে পারি, কিন্তু আমায় জোর করে 10-এ চালাতে হচ্ছে, খুব ইরিটেশন হয়। এই সারাদিন ওভাবে হাঁটাটা, ওভাবে চলাটা করতে মানে কি মানে ইরিটেশন হতো না? ইরিটেশন হয়নি, কারণ হচ্ছে যে ধরো আমি তো ঠিক করে ফেলেছি যে বা প্রয়োজনে আমি আসতেই যাব। তবে একটা ভয় সারাক্ষণ কাজ করতো, সেটা হচ্ছে যে আমি একটু ছটফটে মেজাজের আর কি, মানে প্রচন্ড। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটু ইম্পালসিভ মতো, আর সেইটা বেরিয়েওছে, সেইটা যাতে না বেরোয়, তো কিছু কিছু শর্ট এনজিও হয়েছে। তো এটা করতে করতে রিফ্লেক্সটা খুব চ্যালেঞ্জড হয়েছিল, যেটা দিয়ে ফটফট করে মানে কিছু একটা হলে এটা হয়ে যায়। তো তো সেইটাকে আমার একটু ধরে রাখার একটা গল্প ছিল, যে আমার চ্যালেঞ্জটা ওইখানে চলে গেছে, চুপচাপ কোনো কথা হবে না, এইটা হয়েছিল। এটা কি তোমার শুটিং চলাকালীন শটের বাইরে মেনটেন করতে হতো? যে এবারে ওই ধরো এই তো মাস দুয়েক এই পার্টটা তো খুঁজছিলাম আমরা কে করবে, এরকম খোঁজাখুঁজি হচ্ছে,
আর এই স্ক্রিপ্টটা আমি একদিনই পড়ে, মানে এবার প্রদীপ স্ক্রিপ্টটা দিয়েছে, মাঝখানে ওই ছায়ানট অনুষ্ঠান চলছিল যাদবপুরে, সময় পাইনি। তো ছায়ানটের ওখানে ওর সঙ্গে দেখা হলো, আমি বাড়ি থেকে একটা উবের বুক করে তাতে উঠে নিলাম, কারণ স্ক্রিপ্টটা পড়ে চলে যাবো, স্ক্রিপ্টটা পড়া হয়নি। এবং প্রথমবার ওইটুকু ধরো একটা 45 মিনিট 50 মিনিটের একটা ডিস্টেন্স, সেইখানে একবারই আমি স্ক্রিপ্টটা পড়লাম। স্ক্রিপ্টটা টানা পড়ে গেলাম, আর আলাদা করে কিছু ফিলিং হয়নি, মনে হয় প্রথমবারই টানা একটা স্ক্রিপ্ট আমি পড়লাম। পড়ে তারপর সাথে কথা বললাম, বলে যে লোকটোকে তাহলে দেখো, আমিও দেখছি হ্যান ত্যান। তখন তোমাকে কি কাস্ট করেছিল সেটা ভালো হয়? আমাকে কিছু কাস্ট হয়নি, আমার সঙ্গে বলছে এরকম একটা ছবি হচ্ছে, কাস্টিং হবে, তো বলে খোঁজাখুঁজি করো, এইটা মোটা একটা লোক দরকার ভাবছি। খোঁজাখুঁজি করে অনেকগুলো রেফারেন্স দিলাম, সেটা পছন্দ হলো না। তারপর একদিন হঠাৎ প্রায় দিন 7 পরে বললো তাহলে তুমিই করো। এবার আমি একটু এরকম হয় না যে আমি একটু করলাম যে আমি তো রোগা, মানে ওরকম না, কিন্তু আমার তো কথা যাচ্ছে। তারপর করে ফেললাম, তারপরে বলে একটু মোটা হতে হবে। তারপর মোটা হলাম, তখনই মাথার মধ্যে ঢুকেছিলাম যে গতিটা একটু কমবে। ওটা কিছুই না, মানে শুটিং এর 2 মাস আগে থেকেই ধরো সবই করছি, সবসময় মনে রাখতে পারছি এমনটা না, যখনই মনে পড়ছে একটু গতি স্লো করে দিচ্ছি, মানে যে কোনো কাজে। তো এই গতি ওইটা ছিল মাথার মধ্যে। তারপর শুটিং এ গিয়ে তো ফিজিক্যালি ওটা করতে হলো। সুবিধা হয়েছে যে ও নধরের সিকোয়েন্সটা শুটিং প্রথমে হয়েছে, প্রথম মানে গোটা ছবিটা না, শুটিং যে হয়েছে, শুটিং প্রসেসটা আমার ক্যারেক্টারটা যেভাবে যাচ্ছে ক্রোনোলজি প্রায় ধরে 2-1 জায়গায় মিস হয়েছে, না হলে ফলত আমার খুব একটা মাথার উপরও চাপ পড়ে তৈরি করতে। হ্যাঁ, আর ওইখানটায় গিয়ে তুমি থাকার কথা বলছিলে যে এমনি তো গোটাটা স্লো হয়ে গেছিল, আমরা যে স্পিডে শুটিং করে অভ্যস্ত, ওইখানে আড্ডাটা পরে শুটিংটা হলো, কারো তাড়া নেই, ওখানটায় সব গ্যাট হয়ে বসে বলে ওখানে বসে পড়ছি। তো মানে খুব আলাদা আমার যে নিজস্ব স্পিড, সেই স্পিডে ঢোকার স্কোপও ছিল না। আর প্রদীপ্তর মধ্যেও একটা নজর আছে, ও নিজেও খুব স্লো লাইফ এনজয় করে। কোনো জায়গায় তো ওর যে বডি ল্যাঙ্গুয়েজও আমার মধ্যে আছে, কখনো কমিউনিকেট করতে, কারণ কখনো মনে হয় সে তো এরকমই করে, এরকম একটা হুব এই আর কি, ভেতরে কিভাবে হয়ে যাচ্ছে না, সেটা চলে এসছে কখনো কখনো, এইটা ছিল। আর যেহেতু পরে নধর করে আসার পর আমার একটা দিন 15-20 পথে একটা কনফিউশন তৈরি হয়, সেটা হচ্ছে আমি ওই নধর করে আসার পর খেয়াল করি, তখন খেয়াল করার কথা না যে আমি একটু স্লো হয়েছি, গোটাটা একটু স্লো হয়ে ল্যাদ এসছে, তো একটু মানে ঘাবড়েও ছিলাম তার জন্য। তারপরে 2-3 জন এমনি বার ফার খাওয়ালো, যা দিল, তারপরে বন্ধুদের সঙ্গে কথা বললো, ওর কিছু না, ওই ইনার্সিয়ার মতনই একটা জিনিস ঢুকে 3 মাস ধরে ওই গতিটা রয়েছে, গতিটা আর দিন 15 মধ্যেই চলে যাবে, ওটা আলাদা করে কিছু না। আমি ভাবছিলাম যে আচ্ছা তাহলে একটা কিছু করেছি না, ওইটা থাকে একটা গতির মধ্যে ঢুকলো, গতিটা আস্তে আস্তেই যাবে। দেখেছো তুমি কিছুতেই নিজেকে একটু মহিমান্বিত করার যেই, আমি তো জানি মানে এইটা হয়েছে, গতির কেসটা আছে, তার মাঝখানে যে একটু মহিমান্বিত করতে ইচ্ছে করে, কিন্তু ভালো পয়েন্ট খুঁজে পাচ্ছি না, একটা ইন্টারেস্টিং পয়েন্ট হতে হবে। তো এইটা তো জানা পয়েন্ট, যে ইনার্সিয়াটা কাজ করবেই। এবার তুমি অপরাজিতা বলো, ওই যে প্লাস্টার পায়ে পড়ে থাকলে যেটা হয়, খোলার পরে পা হালকা বা একটা ফিলিং হয়, সেটা দিন 15-20 লাগে, ওই ফিলিংই ঢুকে গেছিলাম। না আমি বলছি আমাদের অপরাজিতা বলো, ঋত্বিক বলো, শতাক্ষী বলো, সায়ন বলো, সবার সাথে আগে কাজ করেছে, প্রিয়াঙ্কার সাথে আগে কাজ করেছে। প্রিয়াঙ্কার সাথে কাজ করলাম না, এর আগে প্রিয়াঙ্কার সাথে একটা সিন করেছি আমি, 1-2 সিন পাগলের অভিনয় করলাম ওই অরিজিৎদের ছবিতে চিচিং ফা, সেইটাতে আসছে। এইবারে তো প্রিয়াঙ্কার সাথে মানে নায়ক নায়িকা বলা যায়, হ্যাঁ নায়ক নায়িকা, এবং খুবই জরুরি দৃশ্য, আমরা এবং খুবই ইন্টিমেট দৃশ্য করেছি। হ্যাঁ, প্রিয়াঙ্কার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? প্রিয়াঙ্কা ধরো প্রথমে ফরেন বডি হিসেবেই দেখেছি, হ্যাঁ প্রথমে আমাদের যে টিমটা থাকে তার ফরেন বডি, ধরো তোমার সঙ্গে প্রথম যখন আলাপ গোয়েন্দার ওই সেটে, যে কোথাও টালিগঞ্জের লোক মহিলা হিসেবে যে একটা রিজার্ভেশন থাকে তো থাকি, বেটা ছেলে আমি, তারপরেও খুবই পরিচিত মুখ, এবং মানে নামি অ্যাক্টর সেটা ছিল, ফর্সা নামি অ্যাক্টর মহিলা, সব মিলিয়েই মূলত ছিল। তারপর তো গিয়ে দেখলাম যে বিষয়টা ওরকম নয়, থাকতে থাকতে অনেক সংকীর্ণতা মানুষের হয়, আবার সেগুলো আছে, সেইগুলোরই 2-3 দিনে তারপর তো হয়ে গেল বিষয়।
প্রিয়াঙ্কা আমার খুব প্রিয় অভিনেত্রী এবং ও ফাটিয়ে দিয়েছে, এই সুযোগে বলে হ্যাঁ, দিই। এইটা তো মানে মানে প্রচুর লোকজন বলেছে, মানে অনেকেই ওইভাবে দেখেনি। হ্যাঁ। প্রিয়াঙ্কার কথা প্রচুর লোকজন বলেছে। আমি তো ধরো এই ধরনের ছবিতে টুকটাক অভিনয় করেওছি, হ্যাঁ, কিন্তু এইটা প্রিয়াঙ্কাকে তো ওভাবে দেখা না, যায় শুধু ওইটা না, এবং যে প্রসেসের মধ্যে দিয়ে শুটিং হয় সেই প্রসেসটাও তো তোমাকে অ্যাকসেপ্ট খুব করতে হয়, খুবই না হলে তো তোমার তো ফিজিক্যালি ট্যাক্সিং এবং না হলে ওটা বুঝতে পারা যায়, মানে যারা পাকা চোখ তারা বুঝতে পারে যে প্রসেসটার মধ্যে আমি নেই অথচ অ্যাক্ট করছি, সেটা পাকা লোকেরা বুঝে যাবে আমার ধারণা। একদম বুঝে যায়। সবাই এরকম বুঝতে পারবে না, এটাও সত্যি, কিন্তু পাকা লোকেরা বুঝতে পারবে যে অ্যাক্ট করে করে যাচ্ছে, ভালো অ্যাক্টার, ম্যাচিওর অ্যাক্টার, কিন্তু কোথাও ওই আর কি মেকআপ ম্যান থেকে নেমে পড়ছে। জেল হয় না, জেলটা ম্যাটার করা যায়। কি মনে হচ্ছে নজর কবে রিলিজ করবে? অথচ তো এই তো জানুয়ারি থেকে দেখানো শুরু হলো, এই 25 তারিখে 73-তে দেখাবে, তারপর 15 জানুয়ারি। হ্যাঁ, 25শে জানুয়ারি আমার শো আছে, নাহলে আমি যেতাম। হ্যাঁ, আর তারপরে এদিক ওদিক টুকটাক করে শো হবে, তারপর দেখি কোন হলে টলে বা কি তো কোথায় কি করা যায় সেগুলো নিশ্চয়ই বন্দোবস্ত হবে। নজরের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাত্তকীদার মিউজিক। হ্যাঁ, এবং এটা বললে মনে হলো, সেটা হচ্ছে যে আমার এই চরিত্রটা করার ক্ষেত্রে যেটা হয়েছিল, ভালো কথা বলেছো, এটা যে চরিত্রটা করার ক্ষেত্রে আমি খেয়েই পাচ্ছিলাম না। আর সত্যি কথা বললে রেফারেন্স পয়েন্ট নেই, কোনো রেফারেন্স পয়েন্ট নেই। প্রদীপ্তর সাথে কথা বলছি, প্রদীপ্ত কিছু একটা ওর মতো করে ভেবে আমাকে নিয়ে নিয়েছে, কমিউনিকেট করার লোক। হ্যাঁ, আর আমাকে কেন নিয়েছে ওই জানে। এবারে আমিও ভিড়ে গেছি বিষয়টার সাথে, কিন্তু খেয়েই পাচ্ছিলাম না। তো সাত্তকীদার পাঠিয়েছে, যে গানটা আমাকে পাঠালো একদিন, জলনাই গানটা। তো আমরা কালো মাছের শো করে ফিরছি রাত্রিবেলা, ড্রাইভারের সিটের সামনে বসে গানটা দিয়ে গান শুনে আমার মানে হয়ে গেছে, মানে সব মিলিয়ে শান্ত টাইপের কি ঠান্ডা হয়ে গেছে। আমার মনে হলো যেন কিছু একটা নজরের একটা সূত্র পাওয়া গেল। হ্যাঁ, যেরকম একটা কিছু পাওয়া গেল, গুপ্তধনের ওই যে এখান থেকে 10 পা হাঁটবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা ঝুলেছিলাম একটা শেকড়ের মধ্যে, এই চল ধরে নি, তারপর দেখা যাক। তারপর তো ওই 13 দিনের প্রসেসটাও তো একটা প্রসেস। প্রথম 3 দিন ধরে ঘর শুটিং হয়েছে, ধরো প্রথম 3 দিনে তো স্পিডটা মোটামুটি আমিও খোঁজার চেষ্টা করছি, কস্তুরী কি ভালো কাস্টিং। হ্যাঁ, ওই দৃশ্যটা খুবই, তো ওইটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ডেভেলপ করে গেছে। এবার সামনে কি দেখবো আমরা? নজর তো রিলিজ, নজরের পরে কাপুরুষ বলে একটা ছবি, সেটা দেখা যাক কি হয়। সেটা ওই সত্রাবিদ পাল করেছে, আমাদের নিতান্ত সহজ সরল, তোমার একটা ইম্পর্টেন্ট নিতান্ত সহজ সরল। সেটা আমরা করেছিলাম, হলদিবাড়িতে শুটিং করেছিলাম, সেটা ইফিতেও ছিল 2021-এ সম্ভবত। সেটা তো আমরা নন্দন 2 এর জন্য অ্যাপ্লাই করলাম, দুবার অ্যাপ্লাই করলাম নন্দন 2 এর জন্য, তো আমাকেও বলেছিল যদি দুবারই রিজেক্ট হলো। আমি একটু আমি যদি বলি নিতান্ত সহজ সরল নিতে, নন্দন কেন, নন্দন কাননেও ঢুকতে দেবে না। তো প্রসেস যে আছে, সে প্রসেসেই গিয়ে আমরা বলেছিলাম, তো তাতেও সব মিলিয়ে কিছু হয়নি। ঠিক আছে, দেখা যাক আবার কি হয়। কাপুরুষটাও রয়েছে এর মধ্যে, যদি আমি নামটাম করে ফেলি তখন যদি কিছু হয় হলো, না আর কত নাম করবে? না যথেষ্ট নয়, হচ্ছে না এখন। এই যে এই সত্রাবিদদের মতন ছেলে, আমার এটা খুব জানতে ইচ্ছে করে, এদের কারণ এদের সাথে কাজ তুমি অনেক বেশি করো বলে আমার জানতে ইচ্ছে করছে তোমার থেকে। এই যে সত্রাবিদ ঘুরে ফিরে 4টে পার ডে জোগাড় করবে, সেখান থেকে একটু টাকা বাঁচাবে, ও জানেও না এই ছবিটা কি হবে, কিন্তু শুধুমাত্র ওর নর্থ বেঙ্গলের শিকড়টা দেখাতে চায়, সেখানকার মানুষজন দেখাতে চায়, এবং সব থেকে বড় কথা নিজের ছবি নিজের গল্প বলতে চায়। হ্যাঁ হ্যাঁ, তাই জন্য লড়ে রয়েছে। অনেক প্র্যাকটিক্যাল লোক বলবে দিস ইজ আ ফিউটাইল এক্সারসাইজ, এটার মানে কি? কিন্তু এই যে প্রোডাক্টিভিটি কি, অনেক জায়গা থেকে দেখবে। এই মানুষগুলো যখন শুধু স্বপ্ন দেখে কাজ করে যাচ্ছে, তাদের সঙ্গে যখন কাজ করো, কি মানে কেন লড়ছে, এটা কি বোঝো? মানে ধরো শুধু স্বপ্ন দেখা না, এটা একটা রিয়েলিটি আগে জানি কিরকম, মানে ওই জায়গাতে আমরা নেই। সেটা হচ্ছে যে আমি অনেক দিন আগে তো বিড়ি কিনতে গেছি, আমাদের ফিরছি বাড়ি থেকে, রাত্রি হয়ে গেছে, 10:30 11টা বাজে। আমি বলছি 7-8 বছর আগের ঘটনা। তো পান দোকানে বললাম একটা বিড়ির প্যাকেট দিন। তো এইখানে পান বানাচ্ছিলাম, এখানে জায়গায় ছিলাম। তিনি ঘুরে দেখলো, ঘুরে দেখে মানে ভাবলেশীন মুখ, টাক করে আমার পাশে নেমে গেল, নেমে গিয়ে শাটার দিল। শাটার না, এমনি ইয়ারে ফাঁকা জায়গায় এরকম করলো। আমি এখানটা তুমি আমি তোমার পাশে এরকম করে দাঁড়িয়ে এরকম করে গেল। তো তোমার কি হয়?
আমি স্পেল বাউন্ড হয়েছি, কী করে বুঝতে পারছি, স্টার্ট করে উঠে গেল, উঠে গিয়ে বলে একটু অ্যাক্টিং করে নিলাম। মানে এই ট্রিপ তো আমাকে আজ অব্দি কেউ দেয়নি, যে ধরো যে গাইতে পারে তার তো সুবিধা আছে, সে গাইতে পারে যখন খুশি যেখানে গান পারলে। অভিনয়টা তো যেখানে সেখানে করা যায়, বিয়ে বাড়িতে একটু পাঠ করে দেখা, বলতে পারবে পাঠ করে দিলে একটা সলিলকি বলা গেল হয়তো, কিন্তু ওই লোকটা যা করলো, ধরো খেলাধুলো থেকে সবকিছুতেই আর কি, সবে তো এখন ধরো খেলোয়াড়ের নাম হবে, অভিনেতার নাম হবে, গায়কের নাম হবে, কিন্তু নাম না হলেও তো লড়ে যাব, লোকে এমনিই করে, মানে মজাতে করে। না হলে টাকা না ঢোকা, যতক্ষণ না টাকা ঢুকছে ততক্ষণ টাকা ঢোকার সাথে আরো অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন টাকার ফিলোসফি ধরে ঢোকে। আমি তো আজও বুঝতে পারি না আমার বাবা কিসের জন্য নাটক করছে। হ্যাঁ, সেই ঢোকে, কিন্তু তার বাইরেও এই টাকার যে ফিলোসফি নিয়ে ঢোকে, তার বাইরেও এই চর্চাটা আছে, মানে সেই চর্চাটাই মূলত করে এসেছি। তো ফলত ওইটা মানে সত্রাবিদ এদের কাজ, বা আমরা আমাদের যে নাটকের দল, সেইখানটা সবাই চাকরি বাকরি করে, আমি আর 2-3 জন ফ্রিল্যান্সার কাজ করি। আমাদের দলে ছেলেমেয়েরা কেউ এডির কাজ করছে, কখনো অভিনয় করছে, কখনো কস্টিউম ডিজাইন করছে। আমাদের দলে শুভ মাইতি, ও নামটা প্রিজমা, যে ফেস্টিভ্যালটা হয় ইটালিতে না কোথায় মনে নেই, ওই অঙ্কনের লুব্ধকের ছবি উইসপার অ্যান্ড ফায়ার অ্যান্ড ওয়াটারের জন্য বেস্ট কস্টিউম ডিজাইনার পেয়েছে। তো এইরকম মানে এইগুলো যে ধীরে ধীরে এগুলো হতে থাকছে আর কি, এটা খুবই মজার। আর যে মানে লোকে কাজকর্ম সেরেও প্রচুর সময় থাকে, এই সময়টা বিভিন্ন রকমের ব্যবহার করা যায়, আর ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ। ওই সময়টা মানে ওই সময়টা বাঁচিয়ে রাখাটা খুব জরুরি। কিছুই করবো না, আড্ডা মারবো বা করবো কিছু একটা, কিছু না করাটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ, এটা অনেকেই বোঝে না। মাছ ধরবো, এইবার ইয়ে করবো। এই পৃথিবীতে আমার কাছে একটা বিস্ময় হচ্ছে, আমাদের ছোটবেলায় ইংল্যান্ডের গোলকিপার ছিল পিটার শিলটন। এই মুহূর্তে একজন বাংলার গুরুত্বপূর্ণ গোলকিপারের নাম হচ্ছে শিলটন পাল। বাবা মা জানলো কি করে যে এ গোলকিপারই হবে, এ ফুটবলই খেলবে, গোলকিপারই হবে, নাম দিয়েছে শিলটন পাল। সেই কিনা শালা বাংলার গোলকিপার, একজন ইম্পর্টেন্ট। তেমনই হচ্ছে আমাদের লালন, তোমার ছেলে। এতক্ষণ বুঝতে পারছিলাম না, ও মিউজিকেই এলো সেই লালন নামটাকে সার্থক করতে। মানে মানে তুমি তো জানতে না, যখন লালন দিয়েছো একটা ভালোবাসার জায়গা থেকে লালন, লালন ছাই আমাদের একটা সেই জায়গা থেকে। কি বুঝছো তার সুরের যাত্রা নিয়ে কি দেখতে পাচ্ছ? আমি তো আসলে নিজেরটাও কিছু খুঁজে পাইনি, সত্যি কথা বলতে। আমার ওই বয়সে কোনো মোটিভ বা আলাদা করে কিছু ছিল না। আজও কি আছে? আজও সেভাবে নেই, কিন্তু সব মিলিয়ে চলে যাচ্ছে। তো একটা কনফিডেন্সে এটা হবে, এটা হওয়ার একটা চান্স আছে। তার মধ্যে যদি ও ফট করে কিছু সিরিয়াস হয়েছে, সরকারি চাকরি ফাকরি হ্যান ত্যান জুটিয়ে ফেললো বা কিছু একটা করে ফেললো, তার কোনো চান্স নেই। যদি হয় তো গেল, আর না হলে আমার ধারণা এইভাবেই চলবে আর কি, খুঁটে খাটে হ্যান ত্যান করেই চলবে, হয়ে যাবে। হ্যাঁ, তারপর দেখা যাবে। তারপর তো আমিও আছি, আমার সুবিধা তো নেবে না। নেপোয় মারে দই, একটু নেপোটিজম তো হবে। হ্যাঁ, তার কারণ তো নেপোটিজম হবেই। তার কারণ মানে কিছুই না, প্রদীপ্তর কাছে যেতে ওর তো জার্নিটা কম অন্য ছেলেদের থেকে। তাই তো সহজ তো সহজেই একটা কলিং বেল দিবে, প্রদীপ্ত কাকু এসেছে বলতে পারবে। ও সিনেমা নদরে বেলা দেখতে গেল, ওরা টিকিট রেখে দিল। এই সুবিধাগুলো তো কিছু করার নেই, কিছু করার মানে আলাদা করে আমরা উপার্জন করেছি, কিছু করার নেই। আজকে আপনারা দেখলেন একজন মানুষ যাকে যতই প্রশংসা করতে চাও নিজেকে কিছুতেই প্রশংসিত হতে দেবে না। আসলে সাহির লুধিয়ানভি একটা কথা লিখেছিলেন ওই দেবানন্দের হামদোনো ছবিতে, গানের, बर्बादियों का सोग मना ना फजूल था, बर्बादियों का जश्न मनाता चला गया, मैं जिंदगी का साथ निभाता चला गया। তো এই মানুষটা নদীটা যেভাবে নিয়ে গেছে, এই মানুষটা সেভাবে বয়ে গেছে। সেই নদীর ঘাটে কখনো নধর এসে দাঁড়িয়েছে, কখনো বীরেশ্বর বাল, কখনো আপনারা ভালোবেসেছেন, কখন বলেছেন এই কালো লোকটাকে, কিন্তু লোকটার যাত্রা তাতে অক্ষুণ্ণ হয়নি, সে হাঁটছে। এই পৃথিবীতে আমার মতে সব থেকে বড় ভাগ্য তার যে একটা যাত্রা পথে বেরিয়ে পড়তে পেরেছে। তাই আমার আর অমিতদার মতন ভাগ্যবান কেউ নেই, আমরা একটা যাত্রায় আছি, দেখা যাক। তো আমার এই গেঞ্জি বানিয়ে দিয়েছে বংমেড, আর আমার এই যে পডকাস্ট সেটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, দেখতে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।